পাই নাই তো। কোথায়? পরে দাঁড়ান। কোথায়? ওই দেখি। কোথায়? আমি তো পাইনি। কই? আমি তো পাইনি। আমি তো পাইনি। কেমনে? এই যে আসছে। আজকের বিসিএস লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিয়াউল ইসলাম আছি আপনাদের সাথে। আমাদের সাথে আছেন বাংলাদেশ বিষয়গুলির খুবই জনপ্রিয় শিক্ষক জনাব শাহরিয়ার মামুন স্যার। শাহরিয়ার মামুন স্যারকে আমরা ক্লাসে নিয়ে আসবো। তার আগে আমরা একটু সবার কাছ থেকে শুনতে চাই সাউন্ড ক্লিয়ার কিনা, আমাদের স্লাইড দেখতে পাচ্ছেন কিনা। টিচারকে দেখবেন একটু পরে। আজকে যিনি টিচার হিসেবে আছেন আমাদের সাথে শাহরিয়ার মামুন স্যার, ওনার চেহারাটা জাস্ট বাংলা সিনেমার নায়ক না, মানে আজকের বিশেষ লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিয়াউল ইসলাম আছি আপনাদের সাথে। আমাদের সাথে আছেন বাংলাদেশ বিষয়গুলির খুবই জনপ্রিয় শিক্ষক জনাব শাহরিয়ার মামুন স্যার। হ্যাঁ, আপনারা তিনটা বিষয় দিয়ে আমাদের একটু হেল্প করেন। কে কোন জেলা থেকে আমাদের সাথে জয়েন করেছেন এটা একটু কমেন্ট করেন। ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? কে কোন জেলা থেকে জয়েন করেছেন এটা আমাদের একটু জানান। তো আমরা আমাদের আলোচনাটা, আমাদের ক্লাসটা দুইটা পর্যায়ে কন্টিনিউ রাখবো। একটা হচ্ছে যে এক্সাম সহ রাখবো, আর ক্লাসের মধ্যে দিয়ে আমরা এখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু টপিক ভাগ করেছি, অর্থাৎ 85টা টপিক ভাগ করেছি। বিলকিস লিখেছেন, বিলকিস বানু লিখেছেন ক্লিয়ার ঢাকা থেকে, থ্যাংক ইউ ভাই। তারপর দেখছেন সাইফুল ইসলাম সুমন, দেখছেন রিঙ্কুবালা, দেখছেন সাউন্ড ক্লিয়ার না। সাউন্ড ক্লিয়ার হবে আপনার, আমাদের এখান থেকে তো সাউন্ড ক্লিয়ার। অনেকেই রিপিট শোনাচ্ছে কেন? ও রিপিট শোনাচ্ছে, আমার মোবাইলটা সামনে কম্পিউটারের, এই জন্য রিপিট শোনাচ্ছে। আমি মোবাইলটা সরাই ফেললে রিপিট শোনা হবে না। এখানে কমেন্টস দেখি, তাহলে আমরা ঢুকতে চাই। মোটামুটি দেখতে পাবো সবাইকে। আচ্ছা যাই হোক, আচ্ছা আমরা ক্লাসে ঢুকি নাকি? ক্লাসে ঢুকি। আর যেই বিষয়টা বলতে চাই, গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যারা এসেছেন সবাইকে তো অবশ্যই স্বাগত জানাচ্ছি। ক্লাসটা বেশি বেশি করে একটু শেয়ার করেন। আমরা এখানে গুরুত্বপূর্ণ 85টা টপিক ভাগ করেছি, যেগুলো আপনাকে সহজেই ধরিয়ে দেওয়া যাবে, এবং এর মধ্যে থেকে 140 থেকে 50 নাম্বার বিভিন্ন চাকরির পরীক্ষা, অর্থাৎ 70% মার্কস কমন পড়ে এই টপিকগুলো থেকে। এই টপিকগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আসতে চাই এবং এর ভিত্তিতে পরীক্ষাও দিব। তো হচ্ছে গিয়ে আমরা আর কথা দীর্ঘায়িত না করে আজকে আমাদের শাহরিয়ার মামুন স্যারের ক্লাসে চলে যাচ্ছি। আমাদের সামনে আছেন শাহরিয়ার মামুন স্যার। আমরা শাহরিয়ার মামুন স্যারের কাছে আজকের আলোচনায় চলে যাচ্ছি। থ্যাংক ইউ। আশা করি স্লাইড দেখতে পাচ্ছেন। সবাই কি স্লাইড দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টস করে জানান।
আসসালামু আলাইকুম। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন ঠিক মতো? আপনারা কে কোথা থেকে বলছেন একটু কমেন্টস করে জানাবেন। যেমন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বগুড়া, যে যেখানে আছেন সবাই একটু কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে বলছেন, সরি আমাকে শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন। তো আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের মানে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও এক ধাপ বেড়ে গিয়েছে। আজকে আরও এক ধাপ বেড়ে গিয়েছে ছুটি। তো যে কারণে বেশ কিছুদিন আগে থেকেই, বেশ মানে গত মাস বা তার আগে থেকেই আমাদের বিসিএস কনফিডেন্স অর্থাৎ লায়ন তাসলিমা গিয়াস পরিচালিত আমাদের যে বিসিএস কনফিডেন্স, এটা অনলাইনে প্রোগ্রাম পরিচালনা করছে এবং জুম অ্যাপসের মাধ্যমে ক্লাসগুলো হচ্ছে, এটা অনেকেই আপনারা জানেন। তো আজকে আমরা এসেছি আসলে ফেসবুকে একটা লাইভ ক্লাসের জন্য, এবং আজকে যে ক্লাসটা নিয়ে আমি আলোচনা করব এটা হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্সের একদম লেকচার ওয়ান। তবে লেকচার ওয়ানে আলোচনা করার পূর্বে আমি একটু বাংলাদেশ অ্যাফেয়ার্স সম্পর্কে কিছু কথা বলি। সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে বাংলাদেশ অ্যাফেয়ার্সে মানে 200 মার্কসের যে প্রিলিমিনারি পরীক্ষা হয় তার মধ্যে বাংলাদেশ অ্যাফেয়ার্সের মার্কস থাকে হচ্ছে 30। বাংলাদেশ অ্যাফেয়ার্সের মার্কস থাকে হচ্ছে 30। এই 30 মার্কস থাকে হচ্ছে প্রিলিমিনারিতে, বাট লিখিত পরীক্ষায় কিন্তু বাংলাদেশ অ্যাফেয়ার্সে আলাদা করে করে 100 মার্কসের পরীক্ষা হয়, এবং সেখানে আমরা সময় পাই হচ্ছে মানে 6 ঘন্টা আগে সময় পেতাম 34 বিসিএস পর্যন্ত, বাট 35 বিসিএসে এসে এই সময়গুলো আসলে কমে গিয়েছে। এখন 200 মার্কসের লিখিত পরীক্ষা হয় একসাথেই, এবং আমরা সময় পাই 4 ঘন্টা। এখন আমাদেরকে 4 ঘন্টায় 6 ঘন্টার লেখা লিখতে হয়, অর্থাৎ লেখার গতি অত্যন্ত দ্রুত করতে হয়। তো বাংলাদেশ অ্যাফেয়ার্সে প্রিলিমিনারির জন্য সবচেয়ে যে গুরুত্বপূর্ণ টপিকটা আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নৃতাত্ত্বিক পরিচয়, প্রাচীন বাংলার জনপদ। তবে সব আলোচনা আসলে আমরা কতদূর কী করতে পারবো এটা বলা মুশকিল, তবে যেটুকু সম্ভব আলোচনা করব। তো আমরা একটু স্লাইডটা আজকে আমরা দেখে নিই। আমরা আসলে প্রাচীন যুগের আলোচনাটা করব। তো এখানে প্রথমে যে আলোচ্য বিষয়টা আসবে এটা হচ্ছে নৃতাত্ত্বিক পরিচয়, অর্থাৎ বাঙালিবাদী নৃতাত্ত্বিক পরিচয়। এই আলোচনা আমি আজকে করব। এরপর প্রাচীন বাংলার জনপদ যে আলোচনা আছে এটা পর্যন্ত আলোচনা করব। এছাড়া যদি এটা আসলে 2 ঘন্টার ক্লাস, পুরো ক্লাস হয়তো বা নেওয়া সম্ভব হবে না 1 ঘন্টায়, তবে এই ক্লাসে 2 ঘন্টার ক্লাসে যে জিনিসগুলো আসে সেগুলো আমরা একটু দেখি। নৃতাত্ত্বিক পরিচয়, প্রাচীন বাংলার জনপদ, মৌর্য বংশ, গুপ্ত বংশ। এরপর রাজা শশাঙ্ক সম্পর্কে একটু আলোচনা করি আমরা এই ক্লাসে। এরপর পাল বংশ, সেন বংশ। এই আলোচনা দিয়ে আমাদের ক্লাসটা কিন্তু শেষ হয়। এই আলোচনা দিয়ে আমাদের ক্লাসটা কিন্তু শেষ হয়। তো যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের এই যে প্রাচীন যুগের যে ক্লাস, অর্থাৎ লেকচার 1 বাংলাদেশ অ্যাফেয়ার্সের, এটা হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়। তো এখান থেকে আমি যতদূর পারি আলোচনা করব। তো প্রথমে যে বিষয়টা আমি আলোচনায় যাব সেটা হচ্ছে নৃতাত্ত্বিক পরিচয়। নৃতাত্ত্বিক পরিচয়, আপনারা নৃতাত্ত্বিক পরিচয়ের আলোচনাটায় আমরা যাব। তো আপনারা যদি কেউ খাতা কলম নিয়ে বসে থাকেন অবশ্যই বসতে পারেন, একটু লেখার সুযোগ দিব আমি, কারণ ধীরে ধীরে বলবো। নর্মালি যেভাবে বলা হয় এতটা দ্রুত আসলে বলবো না, একটু স্লো যাব, কারণ এটা আপনারা যাতে লিখতে পারেন সেদিকে একটু খেয়াল রাখবো। তো প্রথমেই যারা খাতা কলম নিয়ে বসেছেন ওনারা হেডলাইন করতে পারেন নৃতাত্ত্বিক পরিচয়। নৃতাত্ত্বিক পরিচয়। নৃতাত্ত্বিক পরিচয়ে প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বাঙালি একটি সংকর জাতি। প্রথমে স্টার দিয়ে লিখবেন বাঙালি একটি সংকর জাতি। বাঙালি একটি সংকর জাতি। আপনারা যারা ক্লাসটা দেখতে পাচ্ছেন আমি তাদেরকে প্রশ্ন করতে চাই যে সংকর মানে কি? কেউ কি বলতে পারেন সংকর মানে কি? একটু কমেন্টস করবেন সংকর মানে কি। আমাদের সঙ্গে আছেন সুমাইয়া জাহান সনি চুয়াডাঙ্গা থেকে, আবদুল্লাল মামুন আশিক কুড়িগ্রাম থেকে, টাঙ্গাইল থেকে আছেন মরিয়ম,
আরও আছেন বরিশাল থেকে, সিলেট থেকে, অনেকে যোগ দিয়েছেন। তো যাই হোক, আমরা আমি প্রশ্ন করেছিলাম যে শঙ্কর মানে কি। আমি জানি আপনারা সবাই জানেন যে শঙ্কর মানে হচ্ছে মিশ্রণ, শঙ্কর মানে মিশ্রণ। তারপরও আমি একটু বোঝাই, সেটা হচ্ছে বর্তমান সময়ের একজন অন্যতম সিঙ্গার, উনি হলেন টেইলর সুইফট। টেইলর সুইফট টেইলর সুইফট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওনাকে। টেইলর সুইফট উনি ইংলিশ গায়িকা, উনি এত ফর্সা, ওনার মাথার চুল পর্যন্ত ফর্সা। এই টেইলর সুইফট, ওনার সঙ্গে যদি ক্রিস গেইল অথবা উসাইন বোল্টের বিয়ে হয়, ওদের যে বাচ্চাটা হবে ওটা হবে কি শঙ্কর। আশা করি বোঝাতে পেরেছি। এর চাইতে ক্লিয়ার বোঝানো আর সম্ভব নয়, এর চাইতে ক্লিয়ার বোঝানো কিন্তু আর সম্ভব নয়। এরপর 1.1 দিয়ে আমরা হেডলাইন করব হচ্ছে নিগ্রহ। এরপর 1.1 দিয়ে হেডলাইন করবেন নিগ্রহ। 1.1 দিয়ে হেডলাইন করবেন নিগ্রহ। আর নিগ্রহ সম্পর্কে প্রথম যে কথাটা লিখব স্টার চিহ্ন দিয়ে লেখেন, বাংলাদেশের বা এই ভূখণ্ডের আদিমতম নৃগোষ্ঠী হলো নিগ্রহ। বাংলাদেশের বা এই ভূখণ্ডের আদিমতম মানে প্রাচীনতম, বাংলাদেশের বা এই ভূখণ্ডের আদিমতম নৃগোষ্ঠী হলো নিগ্রহ। বাংলাদেশের বা এই ভূখণ্ডের আদিমতম নৃগোষ্ঠী হলো নিগ্রহ। লিখেছেন? স্টার চিহ্ন দিবেন, আবার স্টার চিহ্ন দিয়ে লিখবেন জাতিসংঘ মানে ইউনাইটেড নেশন, জাতিসংঘ ঘোষিত আদিবাসী বর্ষ 1993। জাতিসংঘ ঘোষিত আদিবাসী বর্ষ 1993। জাতিসংঘ ঘোষিত আদিবাসী বর্ষ 1993। লিখেছেন? দাড়ি দিয়ে লিখবেন, বাংলাদেশ মনে করে না যে, বাংলাদেশ মানে বাংলাদেশ সরকার, লিখবেন বাংলাদেশ মনে করে না যে এদেশে আদিবাসী বলে কোনো নৃগোষ্ঠী ছিল। বাংলাদেশ মনে করে না যে এদেশে আদিবাসী বলে কোনো নৃগোষ্ঠী ছিল। এদেশে আদিবাসী বলে কোনো নৃগোষ্ঠী ছিল। দাড়ি দিয়ে লিখবেন, এ কারণে 1994 সাল থেকে 9 আগস্ট আদিবাসী দিবস। এ কারণে 1994 সাল থেকে 9 আগস্ট আদিবাসী দিবস পালন করা থেকে বাংলাদেশ বিরত থাকে। 9 আগস্ট আদিবাসী দিবস পালন করা থেকে বাংলাদেশ বিরত থাকে। লিখেছেন? আমি আবার বলছি, শুরু থেকে আরেকবার আমি রিপিট করছি, জাতিসংঘ ঘোষিত আদিবাসী বর্ষ 1993। বাংলাদেশ মনে করে না যে এদেশে আদিবাসী বলে কোনো নৃগোষ্ঠী ছিল। এ কারণে 1994 সাল থেকে 9 আগস্ট আদিবাসী দিবস পালন করা থেকে বাংলাদেশ বিরত থাকে। লেখা হলে একটু শুনবেন। এই যে 9 আগস্ট গেল আদিবাসী দিবস, কখনো কি দেখেছেন বাংলাদেশ সরকার এই দিবসকে সরকারিভাবে পালন করে? কখনোই কিন্তু পালন করে না। কারণ বাংলাদেশ বা বাংলাদেশ সরকার মনেই করে না এদেশে আদিবাসী বলে কোনো নৃগোষ্ঠী ছিল। এদেশে আদিবাসী বলে কোনো নৃগোষ্ঠী ছিল। এ কারণে এই যে আদিবাসী দিবস যেটা,
এটা কিন্তু সরকারিভাবে পালন করা হয় না। এখন অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে আদিবাসী বলে যদি কেউ থেকেই না থাকে, তাহলে আমাদের দেশের পাহাড়ি অঞ্চলে বা দেশের আনাচে কানাচে যারা আছে ওরা আসলে কারা? ওরা আসলে কারা? কথা হচ্ছে ওরা আসলে ওদেরকে ক্ষুদ্রতম নৃগোষ্ঠী হিসেবে সাংবিধানিকভাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে, এবং ওদেরকে যদি আমি পরিষ্কার বাংলায় বোঝানোর জন্য জাস্ট বলি, ওদেরকে বলা হয়েছে উপজাতি। এখন প্রশ্ন হলো জাতি কি আর উপজাতি কি? জাতি হচ্ছে একটা বৃহত্তম জাতিগোষ্ঠী, যেমন বাঙালি জাতি, যার লোক সংখ্যা কোটি কোটি। অর্থাৎ এই মূল জনগোষ্ঠী থেকে আকার আকৃতিগত পার্থক্য, খাদ্যাভ্যাস, রীতিনীতি, পোশাক আশাক, বৈবাহিক সিস্টেম, পারিবারিক সিস্টেম ইত্যাদি বিভিন্ন বিষয়ে পার্থক্য থাকার কারণে এই মূল জনগোষ্ঠী থেকে একটু আড়ালে, একটু আবডালে নিজেদের মতো করে যারা বসবাস করেন তারা হলেন হচ্ছে কি উপজাতি। এখন অনেকেই আমাকে বলতে পারেন যে, মনে করেন কেউ একজন দাঁড়িয়ে আমাকে বললেন, বা এখানে যারা আছেন বা আমাকে যারা দেখতে পাচ্ছেন, কেউ একজন দাঁড়িয়ে বললেন যে আমার ফ্যামিলি হচ্ছে ঢাকার উপজাতি বা ঢাকার আদিবাসী। যদি কেউ বলেন যে আমার ফ্যামিলি হচ্ছে ঢাকার আদিবাসী, তাহলে কি আমি বুঝবো যে আপনার ফ্যামিলি ঢাকার উপজাতি? মোটেই কিন্তু আমি সেটা বুঝবো না। আমি বুঝবো যে আপনার ফ্যামিলি হচ্ছে এই ঢাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছে, একদম প্রাচীনকাল থেকে বসবাস করছে। তো কাজেই আদিবাসী যদি কাউকে বলতেই হয় বাংলাদেশের, তাহলে সেটা হচ্ছে কারা? আমরা বাঙালিরা। সেটা হচ্ছে আমরা বাঙালিরা। এখন যদি কেউ বলতে চান যে না ওরা হচ্ছে আদিবাসী, তাহলে আমি আপনাকে উল্টো প্রশ্ন করতে চাই যে ওরা যদি বাংলাদেশের আদিবাসী হয়, আমরা বাঙালিরা কি রিফিউজি মায়ানমার থেকে এসেছি? বরং রাখাইনরা মায়ানমার থেকে এসেছে, রোহিঙ্গারা এসেছে, পারলে সব চলে আসে, আসছে কিছু আরও পারলে সব চলে আসে। কাজেই আদিবাসী বলতে আসলে এদেরকে বোঝায় না। আদিবাসী বলতে বোঝায় ওই অঞ্চলে বা ওই দেশে সবচেয়ে দীর্ঘদিন ধরে যে জনগোষ্ঠী বসবাস করছে তারাই হচ্ছে ওই দেশের আদিবাসী। সেই হিসেবে আদিবাসী যদি বলতেই হয়, ওটা বলতে হবে বাংলাদেশের বাঙালিদেরকে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি কেউ তর্ক করতে চান যে না ওরাই হচ্ছে আদিবাসী, তাহলে আমি আপনাকে পরামর্শ দিব যে ভাই আপনি বিসিএস পরীক্ষা দিয়ে বাংলাদেশ সরকারের অংশ হতে পারছেন। বাংলাদেশ সরকার মনে করে না যে আদিবাসী বলে কোনো নৃগোষ্ঠী ছিল বা আছে, আপনারও মনে করার দরকার নেই, পরিষ্কার কথা। এরপর আমরা একটু 1.2 দিব। 1.2 দিয়ে হেডলাইন করব অস্ট্রিক নৃগোষ্ঠী। এরপর হেডলাইন করবেন অস্ট্রিক নৃগোষ্ঠী। 1.2 দিয়ে হেডলাইন কোন অস্ট্রিক নৃগোষ্ঠী লিখবেন 4000 খ্রিস্টপূর্বাব্দে, 4000 খ্রিস্টপূর্বাব্দে বা আজ থেকে প্রায় 6000 বছর পূর্বে। আমি বোর্ডে লিখে দিয়েছি 4000 বিসি মানে বিফোর ক্রাইস্ট, খ্রিস্টপূর্ব। 4000 খ্রিস্টপূর্বাব্দে বা আজ থেকে প্রায় 6000 বছর পূর্বে, বা আজ থেকে প্রায় 6000 বছর পূর্বে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া থেকে, অস্ট্রেলিয়া ক্যাঙ্গারুর দেশ, 4000 খ্রিস্টপূর্বাব্দে বা আজ থেকে প্রায় 6000 বছর পূর্বে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া থেকে এই নৃগোষ্ঠীর আগমন ঘটে। এই নৃগোষ্ঠীর আগমন ঘটে। চিহ্ন দিয়ে লিখবেন এরা সর্বপ্রথম কৃষি অর্থনীতির বিবর্তন ঘটায়। এরা সর্বপ্রথম কৃষি অর্থনীতির বিবর্তন ঘটায়। এরা সর্বপ্রথম কৃষি অর্থনীতির বিবর্তন ঘটায়। চিহ্ন দিয়ে লিখবেন এরা নিগ্রোদেরকে তাড়িয়ে দেয়। আমি অস্ট্রিকদের কথা বলছি। এরা নিগ্রোদেরকে তাড়িয়ে দেয়। এরা নিগ্রোদেরকে তাড়িয়ে দেয়। চিহ্ন দিয়ে লিখবেন এরা জাতি হিসেবে নিষাদ ছিল। বোর্ডে লিখে দিয়েছি নিষাদ। নিষাদ একটি জাতির নাম। এরা জাতি হিসেবে নিষাদ ছিল। নিষাদ একটি জাতির নাম মানে নাউন।
এরা জাতি হিসেবে নিষাদ ছিল। লেখা হলে একটু শুনবেন। আমি 1.1 দিয়ে প্রথমেই লিখিয়েছিলাম যে বাংলাদেশের বা এই ভূখণ্ডের আদিমতম নৃগোষ্ঠী হচ্ছে নিগ্রো। তখনই অনেকের মনে প্রশ্নটা স্বাভাবিক যে নিগ্রোই যদি বাংলাদেশের আদিবাসী হয় তাহলে ওদের ছিঁড়ে ফোটা আমাদের চেহারার মধ্যে নাই কেন? নাই হচ্ছে এই কারণে, এই যে 4000 খ্রিস্টপূর্বাব্দে বা আজ থেকে প্রায় 6000 বছর পূর্বে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া থেকে অস্ট্রিক নৃগোষ্ঠীর আগমন ঘটেছিল। এরা এসে কী করেছিল? এরা নিগ্রোদেরকে তাড়িয়েছিল, এমনভাবে তাড়িয়েছিল ম্যাক্সিমাম পালিয়ে গিয়েছিল, কিছু এদের হাতে নিহত হয়েছিল। তো নিগ্রোর ছিঁড়েফোড়া থাকতে হলে অন্তত একজন পুরুষ অথবা মহিলা নিগ্রো তো লাগবে, তো একজনও ছিল না, যে কারণে ওদের ছিঁড়েফোড়া আমাদের মধ্যে আসলে নাই। আর আমি বলেছি 4000 খ্রিস্টপূর্বাব্দে বা আজ থেকে প্রায় 6000 বছর পূর্বে, এই 4000 খ্রিস্টপূর্বাব্দ বা 6000 বছর পূর্বের মধ্যে সময়গত কি কোনো পার্থক্য আছে? আপনাদের কি মনে হয় 4000 খ্রিস্টপূর্বাব্দে বা আজকে থেকে 6000 বছর পূর্বে এই কথার মধ্যে সময়গত কি কোনো পার্থক্য আছে? আসলে কোনো পার্থক্য নাই, অনেকেই জানেন, তারপরে হয়তো অনেকের কাছে ক্লিয়ার না। আমি একটু বুঝিয়ে দিই। সেটা হচ্ছে আজকে সাল হচ্ছে 2020 এডি, সাল 2020 এডি। এডির পূর্ণরূপ হচ্ছে অ্যানো ডোমিনি। আচ্ছা, সাল হচ্ছে 2020, এটা হচ্ছে এডি। এডির পূর্ণরূপ হচ্ছে অ্যানো ডোমিনি, বাংলায় যেটাকে আমরা বলি খ্রিস্টাব্দ। আর অ্যানো ডোমিনি মানে হচ্ছে এটা আমাদের প্রভুর জন্মবর্ষ, অর্থাৎ খ্রিস্টানরা এই যিশুর জন্মবর্ষ থেকে শুরু করে যে সালটা গণনা করা শুরু হয়েছে এটাকেই ওনারা বলেন হচ্ছে এডি, অ্যানো ডোমিনি, বা বাংলায় আমরা বলি যেটাকে খ্রিস্টাব্দ। তো এইখানে যদি যীশু খ্রিস্ট জন্ম হয়ে থাকে এখান থেকে 2020 বছর হয়েছে, অর্থাৎ এটা 2020 খ্রিস্টাব্দ বা 2020 এডি। আর ওনার জন্মের পূর্বের সময়কে আমরা বলি হচ্ছে বিসি, মানে বিফোর ক্রাইস্ট। বিসি মানে হচ্ছে বিফোর ক্রাইস্ট। তো আমি যখন বলেছি 4000 খ্রিস্টপূর্বাব্দে মানে 4000 বিসি, মানে এখানে যদি যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করে থাকে এখান থেকে আরও 4000 বছর পেছনে, অর্থাৎ এই জায়গায় এই সময়ে। আবার যখন বলছি যে আজ থেকে প্রায় 6000 বছর পূর্বে, এদিকে 4000, এদিকে 2020, অর্থাৎ প্রায় 6000, ওই একই সময়। সময়গত আসলে কোনো পার্থক্য নেই, সময়গত আসলে কিন্তু কোনো পার্থক্য নাই। অর্থাৎ আজকের থেকে 4000 খ্রিস্টপূর্বাব্দেও, মানে 4000 খ্রিস্টপূর্বাব্দেও যেখানে, আবার আজকে থেকে ঠিক 6000 বছর পূর্বেও সেখানে। তো এই ওই সময়ে অস্ট্রিকদের আগমন ঘটেছিল, ওরা এসে নিগ্রোদেরকে তাড়িয়েছিল, যে কারণে ওদের ছিটেফোঁটা আমাদের মধ্যে নাই। আর নৃগোষ্ঠী, নৃ মানে হচ্ছে মানুষ, অর্থাৎ নৃগোষ্ঠী মানে হচ্ছে মানুষের গোষ্ঠী। এরপর 1.3 দিবেন। 1.3 দিয়ে হেডলাইন করবেন মঙ্গোলীয় নৃগোষ্ঠী। হেডলাইন করুন মঙ্গোলীয় নৃগোষ্ঠী। মঙ্গোলীয় নৃগোষ্ঠী। মঙ্গোলীয় নৃগোষ্ঠী লিখবেন 4000 খ্রিস্টপূর্বাব্দে, 4000 খ্রিস্টপূর্বাব্দে। এবার আর 6000 বছর লিখলাম না, একই কথা, মানে সময়গত কোনো পার্থক্য নাই আসলে। লিখবেন 4000 খ্রিস্টপূর্বাব্দে তিব্বত ও ইন্দোচীন হতে, ইন্দোচীন। 4000 খ্রিস্টপূর্বাব্দে তিব্বত ও ইন্দোচীন হতে এই নৃগোষ্ঠী, মানে মঙ্গোলীয় নৃগোষ্ঠী, তিব্বত ও ইন্দোচীন হতে এই নৃগোষ্ঠীর আগমন ঘটে। তিব্বত ও ইন্দোচীন হতে এই নৃগোষ্ঠীর আগমন ঘটে। তিব্বত ও ইন্দোচীন হতে এই নৃগোষ্ঠীর আগমন ঘটে। একটা নোট লিখবেন এখানে, নোট, NOTE, নোট। নোট দিয়ে লিখবেন লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনাম।
লাওস লিখে ভেবে কমা কমা দিয়ে লিখে যান। লেখেন লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনাম। লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনাম এই তিনটি দেশকে একত্রে ইন্দোচীন বলে। নোট দিয়ে লিখুন, লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনাম এই তিনটি দেশকে একত্রে ইন্দোচীন বলে। লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনাম এই তিনটি দেশকে একত্রে ইন্দোচীন বলে। এই তিনটি দেশকে একত্রে ইন্দোচীন বলে। এরপর 1.4 দেন, 4 দিয়ে লিখবেন দ্রাবিড় নৃগোষ্ঠী। দ্রাবিড়, দ্রাবিড় নৃগোষ্ঠী। হেডলাইন আন্ডারলাইন করে লিখবেন 4000 খ্রিস্টপূর্বাব্দে, 4000 খ্রিস্টপূর্বাব্দে ভূমধ্যসাগরীয় অঞ্চল, ভূমধ্যসাগর, 4000 খ্রিস্টপূর্বাব্দে ভূমধ্যসাগরীয় অঞ্চল বা ইউরোপ থেকে, কারণ ভূমধ্যসাগরের আশেপাশের অঞ্চলগুলো নিয়ে, দেশগুলো নিয়ে ইউরোপ মহাদেশ গঠিত। তো লেখেন 4000 খ্রিস্টপূর্বাব্দে ভূমধ্যসাগরীয় অঞ্চল বা ইউরোপ থেকে এই নৃগোষ্ঠী, ভূমধ্যসাগরীয় অঞ্চল বা ইউরোপ থেকে এই নৃগোষ্ঠী আফগানিস্তানের খাইবার গিরিপথ দিয়ে, বোর্ডে লিখে দিয়েছি খাইবার, আফগানিস্তানের খাইবার গিরিপথ দিয়ে, গিরি মানে পাহাড়, আফগানিস্তান পাকিস্তানে খাইবার গিরিপথ আপনারা জানেন। তো আফগানিস্তানের খাইবার গিরিপথ দিয়ে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে প্রবেশ করে। আফগানিস্তানের খাইবার গিরিপথ দিয়ে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে প্রবেশ করে। ভারতের উত্তর পশ্চিম সীমান্তে প্রবেশ করে। লিখেছেন, ভারতের উত্তর পশ্চিম সীমান্তে প্রবেশ করে। স্টার চিহ্ন দিয়ে লিখবেন এরা প্রাচীন সিন্ধু সভ্যতা গড়ে তোলে। এরা প্রাচীন সিন্ধু সভ্যতা গড়ে তোলে। এরা প্রাচীন সিন্ধু সভ্যতা গড়ে তোলে। লিখেছেন, অর্থাৎ পরীক্ষায় যদি প্রশ্ন আসে সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিল কোন নৃগোষ্ঠী, উত্তর কি হবে? উত্তর কি হবে কমেন্টস করুন তো। সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিল কোন নৃগোষ্ঠী? এইমাত্র বলেছি, আপনারা একটু কমেন্টস করেন। দ্রাবিড় নৃগোষ্ঠী, অবশ্যই দ্রাবিড় নৃগোষ্ঠী সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিল, দ্রাবিড় নৃগোষ্ঠী। আপনারা জানেন যে হরপ্পা এবং মহেঞ্জোদারো পাকিস্তানের লারকানা জেলায় অবস্থিত। এদের হচ্ছে সিন্ধু সভ্যতা, যেটা এই দ্রাবিড় নৃগোষ্ঠী আপনার তৈরি শুরু করেছিল, বা সভ্যতা এরা দ্রাবিড় নৃগোষ্ঠী এটা তৈরি করেছিল আর কি, বা সৃষ্টি করেছিল। এরপর 1.5 দিয়ে হেডলাইন করবেন বাং নৃগোষ্ঠী। বাং আমি বোর্ডে লিখে দিয়েছি, বাং নৃগোষ্ঠী। বাং নৃগোষ্ঠী, বাং নৃগোষ্ঠী সম্পর্কে লিখবেন স্টার চিহ্ন দিয়ে লিখবেন, কমা কমা দিয়ে অস্ট্রিক, মঙ্গোলীয় ও দ্রাবিড়, যাদের কথা একটু আগে আমি লিখেছি, কমা কমা দিয়ে লিখবেন অস্ট্রিক, মঙ্গোলীয় ও দ্রাবিড়। এই নৃগোষ্ঠীগুলোর সংমিশ্রণে, অস্ট্রিক, মঙ্গোলীয় ও দ্রাবিড় এই নৃগোষ্ঠীগুলোর সংমিশ্রণে দীর্ঘ 1000 বছরের পরিক্রমায়, বোর্ডে লেখা আছে অস্ট্রিক, মঙ্গোলীয় ও দ্রাবিড় এই নৃগোষ্ঠীগুলোর সংমিশ্রণে দীর্ঘ 1000 বছরের পরিক্রমায় তৃতীয় ধারার ভাষাভিত্তিক, আমি বোর্ডে লিখে দিয়েছি, তৃতীয় ধারার ভাষাভিত্তিক একটি নতুন নৃগোষ্ঠী জন্মলাভ করে, যার নাম বাং নৃগোষ্ঠী, যার নাম বাং নৃগোষ্ঠী। আমি আবার বলি, একটু মিলাই নেন।
অস্ট্রিক, মঙ্গোলীয় ও দ্রাবিড় এই নৃগোষ্ঠীগুলোর সংমিশ্রণে দীর্ঘ 1000 বছরের পরিক্রমায় তৃতীয় ধারার ভাষাভিত্তিক একটি নতুন নৃগোষ্ঠী জন্মলাভ করে, যার নাম বাং নৃগোষ্ঠী। লেখা হলে একটু শুনবেন। কথা হচ্ছে, দেখবেন যে অনেকেই বিভিন্ন সময়ে বক্তব্য রাখার সময় বলে থাকেন যে বাঙালি জাতির ইতিহাস হচ্ছে 1000 বছরের ইতিহাস। ওনারা জানেন কি জানেন না আমার আসলে ঠিক জানা নাই, তবে ওই 1000 বছর হচ্ছে এই 1000 বছর। এই 1000 বছরে কি হয়েছে? এখানে সবার আগে ছিল, আমি আগেই বলেছি, নিগ্রোরা। 4000 খ্রিস্টপূর্বাব্দে আসলো কারা? অস্ট্রিকরা। ওরা এসে কী করেছিল? নিগ্রোদেরকে তাড়িয়ে দিয়েছিল। এর কিছুদিন পরে এখানে আসলো হচ্ছে মঙ্গোলীয়রা। ওরা এসে আর অস্ট্রিকদেরকে তাড়ায়নি। এরপর আসলো কারা? দ্রাবিড়রা। ওরাও এসে আর কাউকে তাড়ায়নি। না তাড়িয়ে কি হয়েছে? অস্ট্রিকরা মঙ্গোলীয়দের, মঙ্গোলরা দ্রাবিড়দের, দ্রাবিড়রা আবার অস্ট্রিকদের, এদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এরপর এদের ছেলে মেয়েদের মধ্যে এদের ছেলে মেয়েদের আবার বিয়ে শাদী হয়েছে। এভাবে দীর্ঘ 1000 বছর ধরে চলতে চলতে, অর্থাৎ বিয়ে শাদী হয়ে হয়ে, সংমিশ্রণ ঘটে ঘটে, কোনো কিছুর মিল নাই। না মিল আছে চেহারায়, না মিল আছে সাইজে, অর্থাৎ শুধুমাত্র ভাষাকে ভিত্তি করে, ল্যাঙ্গুয়েজকে বেস ধরে সম্পূর্ণ ভিন্ন ধারার, অর্থাৎ তৃতীয় ধারার একটি নতুন নৃগোষ্ঠী জন্মলাভ করলো, যার নাম কি? বাং নৃগোষ্ঠী। যার নাম বাং নৃগোষ্ঠী। আশেপাশে খেয়াল করে দেখবেন আমাদের একজনের সঙ্গে আরেকজনের চেহারায় মিল নাই, সাইজেও খুব একটা মিল নাই। মিল শুধু কিসে? মিল শুধু ভাষায়। এজন্যই কি? এজন্যই বাঙালি হচ্ছে কি? শঙ্কর জাতি। এজন্যই বাঙালি শঙ্কর জাতি। বেশ আগের ঘটনা, 2016 সালের ঘটনা। আমি একবার ক্লাস নিয়েছিলাম, সম্ভবত নীলক্ষেত ব্রাঞ্চে, আমাদের ঢাকা ভার্সিটির পাশের যে ব্রাঞ্চ, ওখানে এই যে আমি বলেছি যে এদের মধ্যে বিয়ে শাদী হয়ে হয়ে, তো আমার ঢাকা ভার্সিটির এক ভাই দাঁড়ায় প্রশ্ন করেছে যে স্যার, আপনি যে বললেন যে 1000 বছর ধরে সংমিশ্রণ হয়ে হয়ে, বিয়ে শাদী হয়ে হয়ে, মানে সংমিশ্রণ ঘটে ঘটে এই অবস্থা হয়েছে, এদের মধ্যে কি আসলে বিয়ে শাদী হয়েছিল? আচ্ছা বলেন তো কি বলি। আমি বললাম আসলে বিয়ে শাদী হয়েছিল কি হয় নাই আমার ঠিক জানা নাই, তবে শঙ্করায়ন ঘটেছিল সে ব্যাপারে আমি নিশ্চিত। তবে শঙ্করায়ন ঘটেছিল সে ব্যাপারে যথেষ্ট পরিমাণে তথ্য প্রমাণ আছে। বিয়ে করার মতো কোনো বিষয়, এ ধরনের সেন্স ওদের মাথার মধ্যে ছিল কি ছিল না এটা কে বলতে পারে, বাট শঙ্করায়ন ঘটেছে সে ব্যাপারে যথেষ্ট পরিমাণে তথ্য প্রমাণ রয়েছে। এটা নোট লিখবেন, নোট। এটা নোট লেখেন, NOTE, নোট। নোট দিয়ে 1 নাম্বার দিয়ে লিখবেন, নোটে 1 নাম্বার দিয়ে লিখবেন বাংলাদেশের বা এই ভূখণ্ডের, নোটে 1 নাম্বার দিয়ে লিখবেন বাংলাদেশের বা এই ভূখণ্ডের আদিমতম নৃগোষ্ঠী হলো নিগ্রো। বাংলাদেশের বা এই ভূখণ্ডের আদিমতম নৃগোষ্ঠী হলো নিগ্রো। বাংলাদেশের বা এই ভূখণ্ডের আদিমতম নৃগোষ্ঠী হলো নিগ্রো। এরপর 2 নম্বর দিয়ে লিখবেন বাঙালি জাতির, এই জাতির নিচে আন্ডারলাইন করবেন, বাঙালি জাতির আদিমতম নৃগোষ্ঠী হলো অস্ট্রিক। 2 নম্বর দিয়ে লিখবেন বাঙালি জাতি, জাতির নিচে আন্ডারলাইন করবেন বা হাইলাইটস করবেন, বাঙালি জাতির আদিমতম নৃগোষ্ঠী হলো অস্ট্রিক। 1 নম্বরে বলেছি বাংলাদেশের বা এই ভূখণ্ডের আদিমতম নৃগোষ্ঠী হলো নিগ্রো, আর 2 নম্বরে বললাম বাঙালি জাতির আদিমতম নৃগোষ্ঠী হলো অস্ট্রিক। বাঙালি জাতির আদিমতম নৃগোষ্ঠী হলো অস্ট্রিক। লিখেছেন? বাঙালি জাতির আদিমতম নৃগোষ্ঠী হলো অস্ট্রিক। লেখা হলে শুনবেন। এই দুটো প্রশ্নই কিন্তু ঘুরে ফিরে BCS পরীক্ষা আসে, আর এই দুটো প্রশ্ন নিয়েই প্যাচ লেগে যায়। কোনোবার প্রশ্ন আসে যে বাংলাদেশের আদিমতম নৃগোষ্ঠী কারা, বা আমাদের এই ভূখণ্ডের আদিমতম নৃগোষ্ঠী কারা, তখন উত্তর হবে নিগ্রো। কারণ সবার আগে আমাদের এই অঞ্চলে নিগ্রোরা বসবাস করত, যাদেরকে আমরা বিভিন্ন জায়গায় বলি নিগ্রো, নিগ্রোটা বা নিগ্রো প্রতিম, এরা বসবাস করত। তো এদের কোনো ছিটেফোঁটা আমাদের বাঙালি জাতির মধ্যে নাই। এ কারণে যখন প্রশ্ন আসে বাঙালি জাতির আদিমতম নৃগোষ্ঠী কারা, তখন আমাদের উত্তর হয়ে যায় অস্ট্রিক। কারণ অস্ট্রিক, মঙ্গোলীয় এবং দ্রাবিড় এরা তিনজনই
4000 খ্রিস্টপূর্বাব্দে আসলেও এদের মধ্যে সবার আগে এসেছিল অস্ট্রিকরা, যাদেরকে অনেকে আমরা অস্ট্রেলয়েড বলে থাকি, অনেকে আমরা অস্ট্রেলয়েড বলি। তো এদের মধ্যে সবার আগে আসছিল অস্ট্রিকরা। এ কারণে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বাঙালি জাতির আদিমতম নৃগোষ্ঠী কারা, তাহলে উত্তর হবে অস্ট্রিক। তো দুটো বিষয় আরেকবার মিলায় নেন, এজন্য আমি এক জায়গায় লিখেছি যেহেতু দুটো প্যাচ লেগে যায়। আরেকবার মিলায় নেন। 1 নম্বর আমি বলেছিলাম যে বাংলাদেশের বা এই ভূখণ্ডের আদিমতম নৃগোষ্ঠী হলো নিগ্রো, আর 2 নম্বরে বলেছি বাঙালি জাতির আদিমতম নৃগোষ্ঠী হলো অস্ট্রিক। এরপরে আমরা হেডলাইন করব 1.6 দিয়ে জনপদ। 1.6 দিয়ে হেডলাইন করব বঙ্গ জনপদ। হেডলাইন করুন বঙ্গ জনপদ। বঙ্গ জনপদ সম্পর্কে লিখবেন, বঙ্গ জনপদ সম্পর্কে লিখুন, স্টার চিহ্ন দিয়ে লিখবেন, স্টার দিয়ে লিখবেন প্রাচীনকালে জনপদগুলোর নামকরণ করা হতো। প্রাচীনকালে জনপদগুলোর নামকরণ করা হতো শাসক অথবা, প্রাচীনকালে জনপদগুলোর নামকরণ করা হতো শাসক, মানে যিনি শাসন করেন আর কি, শাসক অথবা নৃগোষ্ঠীর নাম অনুসারে। প্রাচীনকালে জনপদগুলোর নামকরণ করা হতো শাসক অথবা নৃগোষ্ঠীর নাম অনুসারে, শাসক অথবা নৃগোষ্ঠীর নাম অনুসারে। দাড়ি দিয়ে লিখবেন এই সুবাদে, দাড়ি দিয়ে লিখুন এই সুবাদে বাং নৃগোষ্ঠী। বাং একটু আগে বাদের কথা পড়েছি আমরা, লিখবেন এই সুবাদে বাং নৃগোষ্ঠী বঙ্গ জনপদের সৃষ্টি করে। এই সুবাদে বাং নৃগোষ্ঠী বঙ্গ জনপদের সৃষ্টি করে। অর্থাৎ পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে বঙ্গ জনপদ সৃষ্টি করেছিল কোন নৃগোষ্ঠী, তাহলে উত্তর কী হবে? বাং নৃগোষ্ঠী। স্টার চিহ্ন দিবেন, আবার স্টার চিহ্ন দিয়ে লিখবেন ঋগ্বেদের ঐতরেয় আরণ্যকে। ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক, আমি বোর্ডে লিখে দিচ্ছি, লিখুন ঋগ্বেদের ঐতরেয় আরণ্যকে সর্বপ্রথম, ঋগ্বেদের ঐতরেয় আরণ্যকে সর্বপ্রথম বঙ্গ জনপদের নাম পাওয়া যায়। ঋগ্বেদের ঐতরেয় আরণ্যকে সর্বপ্রথম বঙ্গ জনপদের নাম পাওয়া যায়। সর্বপ্রথম বঙ্গ জনপদের নাম পাওয়া যায়। সর্বপ্রথম বঙ্গ জনপদের নাম পাওয়া যায়। স্টার চিহ্ন দিবেন, আবার লিখবেন পরবর্তীতে রামায়ণ ও মহাভারতেও, রামায়ণ মহাভারত, পরবর্তীতে রামায়ণ ও মহাভারতেও বঙ্গ জনপদের নাম পাওয়া যায়। পরবর্তীতে রামায়ণ ও মহাভারতেও বঙ্গ জনপদের নাম পাওয়া যায়। পরবর্তীতে রামায়ণ ও মহাভারতেও বঙ্গ জনপদের নাম পাওয়া যায়। অর্থাৎ পরীক্ষায় যদি প্রশ্ন আসে বঙ্গ জনপদের নাম প্রথম কোথায় পাওয়া যায়, উত্তর কী হবে? আপনারা কমেন্টস করতে পারেন। বঙ্গ জনপদের নাম প্রথম কোথায় পাওয়া যায়? একটু আগেই বললাম ঋগ্বেদের ঐতরেয় আরণ্যকে। এছাড়া পরবর্তীতে পাওয়া যায় হচ্ছে কোথায়? রামায়ণ ও মহাভারতেও পাওয়া যায়। হিন্দুদের দুটো গ্রন্থ আর কি, প্রাচীন গ্রন্থ, যেখানে বঙ্গ জনপদের নাম উল্লেখ ছিল। এবং বেদের বেশ কয়েকটি ভাগ রয়েছে, সেখানে এই ঋগ্বেদের ঐতরেয় আরণ্যকে, সেখানে প্রথম বঙ্গ জনপদের নাম উল্লেখ পাওয়া যায়। এরপর 1.7 দিয়ে হেডলাইন করবেন আর্য নৃগোষ্ঠী। হেডলাইন আর্য নৃগোষ্ঠী। হেডলাইন করবেন আর্য নৃগোষ্ঠী। আর্য নৃগোষ্ঠী সম্পর্কে লিখবেন 2000 খ্রিস্টপূর্বাব্দে
2000 খ্রিস্টপূর্বাব্দে বা আজ থেকে প্রায় 4000 বছর পূর্বে, 2000 খ্রিস্টপূর্বাব্দে বা আজ থেকে প্রায় 4000 বছর পূর্বে। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সময়গত কোনো পার্থক্য নেই। 2000 খ্রিস্টপূর্বাব্দেও যেখানে, এই 2020 সাল থেকে প্রায় 4000 বছর পূর্বেও সেখানে। তো 2000 খ্রিস্টপূর্বাব্দে বা আজ থেকে প্রায় 4000 বছর পূর্বে ককেশাস বা পার্বত্য অঞ্চল থেকে, আমি বোর্ডে লিখে দিয়েছি ককেশাস, ককেশাস মানেই হচ্ছে পার্বত্য অঞ্চল, মূলত ইউরাল পর্বতের অঞ্চল আর কি। ককেশাস বা পার্বত্য অঞ্চল থেকে এই নৃগোষ্ঠীর আগমন ঘটে। ককেশাস বা পার্বত্য অঞ্চল থেকে এই নৃগোষ্ঠীর আগমন ঘটে। ককেশাস বা পার্বত্য অঞ্চল থেকে এই নৃগোষ্ঠীর আগমন ঘটে। চিহ্ন দিয়ে লিখবেন, এরা এসেই প্রাচীন সিন্ধু সভ্যতা ধ্বংসের প্রাথমিক কাজ আরম্ভ করে। চিহ্ন দিয়ে লিখবেন, এরা এসেই প্রাচীন সিন্ধু সভ্যতা ধ্বংসের প্রাথমিক কাজ আরম্ভ করে। এরা এসেই প্রাচীন সিন্ধু সভ্যতা ধ্বংসের প্রাথমিক কাজ আরম্ভ করে। এটা কি কাজ ছিল নাকি অকাজ ছিল? ডেফিনেটলি অকাজ, ডেফিনেটলি অকাজ। অর্থাৎ পরীক্ষায় যদি প্রশ্ন আসে সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিল কোন নৃগোষ্ঠী, উত্তর হবে দ্রাবিড়। আর যদি প্রশ্ন আসে সিন্ধু সভ্যতা ধ্বংসের কাজ আরম্ভ করেছিল কারা, উত্তর কী হবে? এই আর্যরা। এই আর্যরা ধ্বংসের কাজটা করেছিল, কাজ আরম্ভ করেছিল হচ্ছে আর্যরা। তো আমাদের নৃতাত্ত্বিক আলোচনা এ পর্যন্তই ছিল। যেটুকু আলোচনা হয়েছে, অর্থাৎ শুরু থেকে এই পর্যন্ত যেটুকু আলোচনা করেছি, ইনশাআল্লাহ আগামী বিসিএস পরীক্ষা এখান থেকে একটা প্রশ্ন চলে আসবে। কারণ এই অংশ থেকে গত বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারিতে কোনো প্রশ্ন হয়নি। তো কাজেই যেটুকু আলোচনা করেছি, এই বাইরে থেকে আসার মতো আসলে সেরকম কিছু নেই। আসলে বাইরে থেকে আসার মতো সেরকম কিছু নাই। যেটুকু আলোচনা করেছি এর মধ্যে থেকেই একটা প্রশ্ন চলে আসবে ইনশাআল্লাহ। আর বিসিএস পরীক্ষায় বিশেষ করে পিলিতে সফল লাভের উপায় হচ্ছে কি পড়তে হয় তার চেয়েও বেশি জানতে হয়, কি পড়া বাদ দিতে হয়। তো ওই বাদ দেওয়ার কাজটা খুব সুন্দর করে দেওয়া হয়েছে। আবার হয়তো মনে হতে পারে বা আপনি স্যাটিসফাইড নাও হতে পারেন যে এত অল্প পড়ে কি হবে নাকি। হ্যাঁ, এত অল্প পড়েই হবে, কারণ কি পড়তে হয় তার তো বেশি জানতে হয়, কি পড়া বাদ দিতে হবে। তো সেই বাদ দেওয়ার কাজটা খুব সুন্দর করে করা হয়েছে। তো যারা লিখছিলেন তাদেরকে এটুকু বলি, যেটুকু আলোচনা হয়েছে মোটামুটি এটুকু আলোচনার মধ্যে থেকেই আগামী পিলিতে একটা প্রশ্ন আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যাদের অর্ধেক পেজ শেষ এরা একটা নতুন পেজ নেবেন। যাদের অর্ধেক পেজ শেষ এরা একটা নতুন পেজ নেবেন। আর নতুন পেজে আমরা আলোচনা করব প্রাচীন বাংলার জনপদগুলো। প্রাচীন বাংলার জনপদ নিয়ে আমরা একটু আলোচনা করব। স্ক্রিনে দেখেন জনপদের একটা ম্যাপ চলে এসেছে। স্ক্রিনে জনপদের একটা ম্যাপ চলে এসেছে। এই ম্যাপের উপরের দিকে তাকান, দেখেন যে এই অংশে রয়েছে কি বরেন্দ্রপুঞ্জ। এই বরেন্দ্রপুঞ্জ এই পুরোটা অংশ নিয়েই কি ছিল, বরেন্দ্র এবং পুঞ্জ ছিল। এর এই পাশে দেখেন এই কোণায় রয়েছে হচ্ছে কি গৌড়, অর্থাৎ কিছু অংশ পড়েছে ইন্ডিয়ার মধ্যে। আর এই যে দেখেন এই অংশ চাঁপাইনবাবগঞ্জ, এই চাঁপাইনবাবগঞ্জ পড়েছে হচ্ছে কিসের মধ্যে, গৌড়ের মধ্যে। এরপর দেখেন রাঢ়, রাঢ়টা পুরোটাই পড়েছে ইন্ডিয়ার মধ্যে, বাংলাদেশের বাইরে। রাঢ় কিন্তু পুরো বাংলাদেশের বাইরে। এরপর বঙ্গ, বিশাল বঙ্গ, বঙ্গবনপথ দেখেন কত বিশাল, বিশাল বঙ্গ। এই যে এখানে আছে সমতট, অর্থাৎ এই যে কুমিল্লা নোয়াখালী যে অঞ্চলটা সমতট। এদিকে দেখেন হরিকেল অর্থাৎ সিলেট। তারপরে এই যে এদিকে ভারতের ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম মানে বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি এবং চট্টগ্রাম, এই অঞ্চল নিয়ে দেখেন হরিকেল। এছাড়া এদিকে আছে আরাকান, সেগুলো আমরা আলোচনায় যাব। তো ম্যাপটা আমাদের মোটামুটি দেখা শেষ হয়েছে। তো তাদের অর্ধেক পেজ শেষ, তারা একটা নতুন পেজ নেবেন। তাদের অর্ধেক পেজ শেষ, এর একটা নতুন পেজ নেবেন। আর নতুন পেজের উপরে বাম পাশে হেডলাইন করবেন হচ্ছে জনপদ। আর এই পাশে ছোট করে টান দিয়ে লিখবেন এলাকা অবলিক অঞ্চল। এলাকা অবলিক অঞ্চল। কোনো শখ বা টেবিল আঁকার দরকার নেই, খামাকা সময় নষ্ট হবে। ছক টক আঁকার দরকার নেই, খামাকা সময় নষ্ট করে দরকার নেই। তো জনপদের নিচে প্রথমেই 1 নম্বর দিয়ে আমরা লিখব হচ্ছে পুন্ড। প্রথমেই লিখব পুন্ড। মোটামুটি পুন্ড সম্পর্কে আমরা 2 লাইনের বর্ণনা করে ফেলব।
2 লাইনের বর্ণনা করা হয়ে গেলে পুণ্ড সম্পর্কে লেখা হলে এরপরে 2 নম্বর দিয়ে আরেকটা জনপদ সম্পর্কে লিখব। তো পুণ্ড সম্পর্কে টান দিয়ে এখান থেকেই লেখা শুরু করেন, মোটামুটি এখান থেকে লেখা শুরু করবেন। লিখবেন বগুড়ার মহাস্থানগড়, বগুড়ার মহাস্থানগড়, কমা দিয়ে রংপুর দিনাজপুর, বগুড়ার মহাস্থানগড়, কমা দিয়ে রংপুর দিনাজপুর ও রাজশাহীর কিছু অংশ নিয়ে, বগুড়ার মহাস্থানগড়, কমা দিয়ে রংপুর দিনাজপুর ও রাজশাহীর কিছু অংশ নিয়ে এই জনপদটি গড়ে উঠেছিল। যারা লিখছেন আরেকবার একটু মিলাই নেন। বগুড়ার মহাস্থানগড়, কমা দিয়ে রংপুর দিনাজপুর ও রাজশাহীর কিছু অংশ নিয়ে এই জনপদটি গড়ে উঠেছিল। দাড়ি দিয়ে লিখবেন এটি বাংলার প্রাচীনতম জনপদ, এটি মানে পুণ্ড, এটি বাংলার প্রাচীনতম জনপদ, এটি বাংলার প্রাচীনতম জনপদ। এটি বাংলার প্রাচীনতম জনপদ লিখেছেন। অর্থাৎ পরীক্ষায় যদি প্রশ্ন আসে কখনো যে বাংলার প্রাচীনতম জনপদ কোনটি, উত্তর কী হবে? পুণ্ড। এরপর 2 নম্বর দিয়ে লিখব বরেন্দ্র অবলিক বরেন্দ্রী। 2 নম্বর জনপদটার নাম লেখেন বরেন্দ্র অবলিক বরেন্দ্রী, বরেন্দ্র অবলিক বরেন্দ্রী। কথা হচ্ছে একটু শুনবেন। এই যে পুণ্ড জনপদটি, এটি ছিল সবচেয়ে প্রাচীন জনপদ ছিল হচ্ছে পুণ্ড। একটা পর্যায়ে গিয়ে কি হয়, এই পুণ্ড জনপদটি একসময় বিলুপ্ত হয়ে যায় বা ধ্বংস হয়ে যায় বা নিশ্চিহ্ন হয়ে যায়। এরপর কি হয়, ওই পুণ্ডরী জায়গাগুলোকে নিয়ে পরবর্তীতে বরেন্দ্র বা বরেন্দ্রী জনপদটি গড়ে ওঠে, ওই সেম জায়গাগুলোকে নিয়ে, সে কথাই আমরা লিখব। তো বরেন্দ্র বরেন্দ্রী সম্পর্কে লেখেন পরবর্তীতে, লিখবেন পরবর্তীতে পুণ্ডরী কিছু অংশ নিয়ে, পরবর্তীতে পুণ্ডরী কিছু অংশ নিয়ে, মানে প্রথমটার অংশ পুণ্ডের অংশ, পরবর্তীতে পুণ্ডরী কিছু অংশ নিয়ে, অর্থাৎ বগুড়ার মহাস্থানগড় লেখেন, অর্থাৎ বগুড়ার মহাস্থানগড়, কমা দিয়ে বগুড়ার মহাস্থানগড়, কমা দিয়ে রংপুর রাজশাহী, রংপুর রাজশাহী, নাটোর নওগাঁ, কমা দিয়ে রংপুর রাজশাহী, নাটোর নওগাঁ ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে। আমি আবার বলি, পরবর্তীতে পুণ্ডরী কিছু অংশ নিয়ে, অর্থাৎ বগুড়ার মহাস্থানগড়, কমা দিয়ে লিখবেন রংপুর রাজশাহী, নাটোর নওগাঁ ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে এই জনপদটি গড়ে উঠেছে, এই জনপদটি গড়ে উঠেছিল, অর্থাৎ বরেন্দ্র জনপদটি গড়ে উঠেছিল, এই জনপদটি গড়ে উঠেছিল। অনেকেই একটা প্রশ্ন করেন, বিশেষ করে ক্লাসে যে প্রশ্নটার মুখোমুখি আমরা হই, কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা জুম অ্যাপসের মাধ্যমে কিন্তু ক্লাসগুলো নিচ্ছি। প্রায় এই মুহূর্তে কিন্তু লায়ন তাসলিমা গিয়াস পরিচালিত যে বিসিএস কনফিডেন্স, এখানে কিন্তু জুম অ্যাপসের মাধ্যমে কিন্তু আমরা ক্লাসগুলো পরিচালনা করছি। আজকেও কিন্তু প্রায় 3-4টা ক্লাস আজকেও অলরেডি নিয়ে ফেলেছি জুম অ্যাপসের মাধ্যমে। তো ওখানে যে ক্লাসগুলো, যে প্রশ্নগুলো আমরা পাই, যে প্রশ্নগুলো এখানে যেটা আসে সেটা হচ্ছে, স্যার অপশনে যদি দুটোই থাকে, মানে মনে করেন প্রশ্ন এরকম আসছে যে রাজশাহী এটি কোন জনপদের অধীনে ছিল, প্রথম যে কথাটা, সেক্ষেত্রে দুটোই অপশনে থাকবে না। 1 নম্বর কথা হচ্ছে দুটোই অপশনে থাকবে না, থাকা উচিত নয়। তারপরেও যদি থাকে, প্রশ্ন যদি আসে রাজশাহী কোন জনপদের অধীনে ছিল, তাহলে উত্তর দিবেন বরেন্দ্র। রাজশাহীর ক্ষেত্রে, নাটোরের ক্ষেত্রে, নওগাঁর ক্ষেত্রে এই প্রশ্ন যদি আসে তাহলে উত্তর দিবেন হচ্ছে কি বরেন্দ্র বা বরেন্দ্রী। যদি অপশনে দুটোই থাকে তাহলে বলছি উত্তর দিবেন রাজশাহীর ক্ষেত্রে, নওগাঁর ক্ষেত্রে, নাটোরের ক্ষেত্রে বরেন্দ্র বা বরেন্দ্রী। আর যদি অপশনে যদি দুটোই না থাকে তাহলে যেটা থাকে সেটা উত্তর দিবেন।
আর রংপুর দিনাজপুর এগুলো নিয়ে যদি প্রশ্ন আসে তাহলে পুন্ড থাকলে, দুটোই থাকলে সেক্ষেত্রে পুন্ডের উত্তর দিবেন। বগুড়া থাকলেও মানে মহেস্থানগড় যদি প্রশ্ন আসে সেটাও দিবেন পুন্ড। বাট রাজশাহী, নাটোর, নওগাঁর ক্ষেত্রে যদি অপশানে দুটোই থাকে তাহলে উত্তর দিবেন বরেন্দ্র। বাট এভাবে অপশানে দুটো থাকার মানে সম্ভাবনা নাই বললেই চলে। তারপরেও যদি কেউ দিয়ে বসে অপশানে দুটো, সেক্ষেত্রে তো আমাদের হাত নাই, বাট দেওয়া উচিত নয়, অপশানে দুটো থাকা উচিত নয়, এটা মোটামুটি নিশ্চিত থাকেন। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এরপরে 3 নম্বর জনপদটা লিখবেন। 3 নম্বর দিয়ে জনপদের নাম লিখবেন বঙ্গ। 3 নম্বর দিয়ে জনপদের নাম লিখবেন বঙ্গ। বঙ্গ সম্পর্কে লিখবেন, বঙ্গ সম্পর্কে কমা কমা দিয়ে লিখবেন কুষ্টিয়া, যশোর, খুলনা। কমা কমা দিয়ে কুষ্টিয়া, বঙ্গ সম্পর্কে লিখুন কুষ্টিয়া, যশোর, খুলনা, ফরিদপুর, ঢাকা। কুষ্টিয়া, যশোর, খুলনা, ফরিদপুর, ঢাকা ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলকে নিয়ে, আমি আবার রিপিট করছি, কুষ্টিয়া, যশোর, খুলনা, ফরিদপুর, ঢাকা ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলকে নিয়ে এই জনপদটি গড়ে উঠেছিল, মানে বঙ্গ। ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল নিয়ে এই জনপদটি গড়ে উঠেছিল। এই জনপদটি গড়ে উঠেছিল, লিখেছেন? অনেকেই প্রশ্ন করে থাকেন, এই যে জুম অ্যাপসের মাধ্যমে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি, যারা আমাদের অনলাইন কোর্সে ভর্তি হয়েছেন, জুম অ্যাপসের মাধ্যমে যারা ক্লাসগুলো করেন ওনারা মাঝে মধ্যেই প্রশ্ন করেন যে বৃহত্তর ময়মনসিংহ এটা কী জিনিস, মানে গ্রেটার ময়মনসিংহ এটা কী জিনিস। বিষয়টা হচ্ছে এই যে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর বা আশেপাশের যে জেলাগুলো ছিল এগুলো আসলে একসাথে আগে ময়মনসিংহ জেলা ছিল। এছাড়া ওদিকে যদি যাই বৃহত্তর যশোর জেলা যেটাকে বলে, মনে করেন যশোর, তারপর ওদিকে নড়াইল, মাগুরা, এই জেলাগুলো এগুলো একসাথে আগে যশোর জেলার অন্তর্ভুক্ত ছিল। তো এগুলোকেই আসলে বলা হচ্ছে, যখন আমি বলছি বৃহত্তর ময়মনসিংহ, তার মানে শুধু ময়মনসিংহ না, ওই যে শেরপুর, জামালপুর যে জেলাগুলো আশেপাশে আসে এগুলো এর মধ্যে ইনক্লুড হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে বিষয়, বৃহত্তর ময়মনসিংহ বা বৃহত্তর যশোর বলতে এটাই বোঝায় আর কি। তো মাঝে মধ্যে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে যে ঢাকা প্রাচীন কোন জনপদের অধীনে ছিল? উত্তর কী হবে? অবশ্যই বঙ্গ। এরপর 4 নম্বর দিয়ে হেডলাইন করবেন। 4 নম্বর দিয়ে হেডলাইন করেন গৌড়। 4 নম্বর দিয়ে হেডলাইন করবেন গৌড়। আর গৌড় সম্পর্কে লিখবেন পশ্চিমবঙ্গের মালদহ নদিয়া, বোর্ডে লিখেছি আমি, পশ্চিমবঙ্গের মালদহ নদিয়া ও বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলাকে নিয়ে, পশ্চিমবঙ্গের মালদহ, নদিয়া ও বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলাকে নিয়ে এই জনপদটি গড়ে উঠেছিল। পশ্চিমবঙ্গের মালদহ, নদিয়া ও বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলাকে নিয়ে এই জনপদটি গড়ে উঠেছিল। এই জনপদটি গড়ে উঠেছিল। এরপর 5 নম্বর দিয়ে লিখবেন বিক্রমপুর। 5 নম্বর দিয়ে লিখবেন বিক্রমপুর। আর বিক্রমপুর সম্পর্কে লিখবেন বর্তমান মুন্সিগঞ্জ জেলা, বর্তমান মুন্সিগঞ্জ জেলা ও এর আশেপাশের অঞ্চলকে নিয়ে, বর্তমান মুন্সিগঞ্জ জেলা ও এর আশেপাশের অঞ্চলকে নিয়ে এই জনপদটি গড়ে উঠেছিল। বর্তমান মুন্সিগঞ্জ জেলা ও এর আশেপাশের অঞ্চলকে নিয়ে এই জনপদটি গড়ে উঠেছিল। এই জনপদটি গড়ে উঠেছিল। এরপর 6 নম্বর দিয়ে লিখবেন, 6 নম্বর জনপদের নাম লেখেন হরিকেল। হরিকেল, নারিকেল না, হরিকেল। হরিকেল, হরিকেল সম্পর্কে লিখবেন কমা কমা দিয়ে লিখবেন সিলেট, ত্রিপুরা, মানে ভারতের ত্রিপুরা। কমা কমা দিয়ে লিখবেন সিলেট, ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম অঞ্চলকে নিয়ে, সিলেট, ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম অঞ্চলকে নিয়ে
এই জনপদটি গড়ে উঠেছিল সিলেট, ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম অঞ্চলকে নিয়ে এই জনপদটি গড়ে উঠেছিল। অনেকেই প্রশ্ন করেন যে পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম আলাদা কেন? আসলে পার্বত্য চট্টগ্রাম বলতে আমরা বোঝাই বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, আর চট্টগ্রাম বলতে শুধু আলাদা করে চট্টগ্রামকে বোঝাই আর কি। এরপর 7 নম্বর দিয়ে লিখবেন সমতট। আপনাদের কাছে প্রশ্ন, সমতট কোন কোন জায়গাকে নিয়ে সমতট গড়ে উঠেছিল? কমেন্টস করেন। সমতট কোথায়? কমেন্টস করেন। সমতট কোথায় একটু কমেন্টস করবেন। দেখেন আমি লিখে দিয়েছি, এভাবে লেখেন। আপনারা সবাই জানেন যে কুমিল্লা, নোয়াখালী, এটা আপনারা সবাই জানেন, কিন্তু লেখেন একটু আমার মতো করে লেখেন। কুমিল্লা ব্র্যাকেটে লিখবেন বড় কামতা, কুমিল্লা ব্র্যাকেটে বড় কামতা ও নোয়াখালী অঞ্চলকে নিয়ে, কুমিল্লা ব্র্যাকেটে বড় কামতা ও নোয়াখালী অঞ্চলকে নিয়ে এই জনপদটি গড়ে উঠেছিল। কুমিল্লা ব্র্যাকেটে বড় কামতা ও নোয়াখালী অঞ্চলকে নিয়ে এই জনপদটি গড়ে উঠেছিল। কুমিল্লা ব্র্যাকেটে বড় কামতা ও নোয়াখালী অঞ্চলকে নিয়ে এই জনপদটি গড়ে উঠেছিল। লিখেছেন। এবার একটু শুনবেন। মনে করেন পরীক্ষায় প্রশ্ন আসছে যে নিচের কোন অংশটুকু সমতলের অন্তর্ভুক্ত? অপশনে কুমিল্লাও নাই, নোয়াখালীও নাই, আছে হচ্ছে বড় কামতা। তাহলে উত্তর কী হবে? উত্তর হবে অবশ্যই বড় কামতা। কারণ এই যে বড় কামতা, এটা ছিল সমতটের রাজধানী। সমতটের রাজধানী ছিল হচ্ছে বড় কামতা, এবং কুমিল্লা জেলারই একটি জায়গার নাম এখনও আছে হচ্ছে বড় কামতা। কুমিল্লা জেলারই একটি জায়গার নাম এখনও কিন্তু বড় কামতা আছে। কাজেই অপশনে যদি কুমিল্লা, নোয়াখালী না থাকে, উত্তর কী হবে? বড় কামতা, এটা উত্তর হবে। মাঝে মধ্যে খেয়াল করে দেখবেন আপনারা যারা 2-4টা চাকুরির পরীক্ষা দিয়েছেন বা 2-4টা প্রিলিমিনারি পরীক্ষা যারা দিয়েছেন, এরা অবশ্যই একটু খেয়াল করে দেখবেন যে এই যে প্রিলিমিনারি পরীক্ষায় যখন শুরু হয় বা এমসিকিউ পরীক্ষা যখন শুরু হয়, দেখবেন যে প্রশ্ন দেওয়ার মোটামুটি 5-10 মিনিটের মাথায় কিছু কিছু ভদ্রলোক দাঁড়িয়ে যান। ওনারা চিৎকার করে বলে যে স্যার প্রশ্নে ভুল আছে। ওরা কি বলে? যে স্যার প্রশ্নে ভুল আছে। আসলে আপনারাই বলেন তো, প্রশ্নের যদি আসলেই ভুল থেকেও থাকে, ওই যে পরীক্ষার হলে বা এক্সাম হলে যে শিক্ষক গার্ড দিচ্ছেন, ওনার কি ক্ষমতা আছে আপনারা এই প্রশ্ন চেঞ্জ করে দেওয়ার? এটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নাকি অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা? টিচারের ইচ্ছা হলো প্রশ্ন চেঞ্জ করে দিলাম। এগুলোর আমি বলি পণ্ডিত। যেগুলোকে দাঁড়ায় স্যার প্রশ্নে ভুল আছে, এগুলো পণ্ডিত। এই প্রশ্নে ভুল হবে, তোমার চিল্লায় বলার দরকার কি? প্রশ্নে ভুল হবে, তোমার চিল্লানোর দরকার কি? প্রবলেমটা হয় কোথায়? যখনই কেউ দাঁড়িয়ে আপনার মানে চিল্লায় বলে প্রশ্নে ভুল আছে, তখনই আপনার মাথার মধ্যে সুই ঢোকে, তখন আপনার মাথার মধ্যে সুই ফোটে। আপনি তখন ভাই কোনটা ভুল, কত নম্বরে ভুল? এই করতে করতে 5 মিনিট নাই, এই করতে করতে পরীক্ষায় কিন্তু 5 মিনিট নাই। আর এই যে প্রিলিমিনারি পরীক্ষা, এটাকে বলা হয় বাছাই পরীক্ষা। এটাকে আসলে আমরা বলি ছাঁটাই পরীক্ষা। এটাকে আমরা বলি ছাঁটাই পরীক্ষা। 5 লাখ, 6 লাখ, 7 লাখ পরীক্ষা দিবে, টিকাবে শেষ পর্যন্ত কত? 8,000, 10,000, 15,000 হায়েস্ট। তাহলে এটা বাছাই হলো নাকি ছাঁটাই হলো? অবশ্যই এটাকে আমরা বলি ছাঁটাই পরীক্ষা। তো কথা হচ্ছে যে এই যে কোনো চাকুরির পরীক্ষায় এমনিতেই প্রশ্নপত্রে প্রিন্টিং মিস্টেকই হোক বা যে কোনো কারণেই হোক, 3-4টা প্রশ্ন ভুল থাকে, 3-4টা প্রশ্ন ভুল থাকে। এই স্টুপিড জানেই না যে এই প্রশ্নগুলো ভুল থাকে, এখানে কিছু করার নাই। ও পাণ্ডিত্য দেখায় যে আমি অনেক পারি, ওখানে আপনার প্রশ্ন ভুল তো যাওয়ার দরকার নাই। আর আমি আপনাদেরকে পরামর্শ দিব, আজকে যারা আমার কথা শুনছেন তাদেরকে আমি পরামর্শ দিব, এই যে পণ্ডিত, এদেরকে নাম দিয়েছি আমি কানাহরি দত্ত। এ ধরনের পণ্ডিতকে আমি নাম দিয়েছি কি কানাহরি দত্ত, কারণ এটা মূর্খ। আর মূর্খে রচিল গীত না জানে বৃত্তান্ত, প্রথমে রচিল গীত কানাহরি দত্ত। এসব কানাহরি দত্তের কথায় কান দিবেন না, কারণ ওর কথায় যদি আপনি কান দেন, আবার 5 মিনিট এখানেই চলে যাবে। প্রশ্নে যদি ভুল থাকে থাক, আবার পরীক্ষায় আপনার নিজের পরীক্ষায় মনোযোগ দেন। যদি আপনার নিজের মনে হয় কোনো প্রশ্নে ভুল আছে বা উত্তরের সঠিক অপশনটি নাই, আমার পরামর্শ হচ্ছে ওটা আপনি স্কিপ করে যান। ওটাকে বৃত্ত ভরাট করার দরকার নেই, ওটাকে আপনি স্কিপ করে যান। নিয়ম হলো যেগুলো ভুল
এই নাম্বার হয় সবাইকে দিয়ে দিবে যদি আসলেই ভুল থাকে, অথবা ওই নাম্বারগুলো কাউন্ট বাদ দিয়ে, মানে ওইটা কাউন্ট করা বাদ দিয়ে আপনার পরীক্ষার খাতা মূল্যায়ন করা হবে। কাজে খামাখা যেটা আপনার মনে হচ্ছে ভুল বা আপনি শিওর ভুল, সেখানে নিয়ে আপনার পাণ্ডিত্য জাহির করারও দরকার নাই, ওইটার বৃত্ত ভরাট করারও দরকার নেই। এটা হচ্ছে বিষয়, এটা একটা বিষয় মনে রাখবেন। তো কাজেই সময়ের দিকে খেয়াল রাখতে হবে, কারণ ওখানে আপনাকে প্রিলিমিনারিতে পাশ করতে আপনাকে 200-তে 200 পাওয়া লাগে না, মোটামুটি আপনি 110 পেলেই একদম চোখ বন্ধ করে আপনি রিটেন পরীক্ষায় আপনি অংশগ্রহণ করতে পারবেন। 110 পেলেই রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। যে সমস্যা হচ্ছে মোটামুটি 80-90 সবাই পায়, 80-90 সবাই পায়। কারণ কি, এই যে পরীক্ষার একটা স্পেশাল বিশেষ সংখ্যা বেরোয়। এখন তো রাস্তাঘাটে একটু মানুষ কম দেখা যায়, পরীক্ষার ডেট হোক, প্রিলিমিনারি পরীক্ষা, যদিও এখন করোনাকালীন সংকটের মধ্যে আমরা রয়েছি, এই সংকট কেটে যে পরীক্ষার ডেট হোক, দেখবেন রাস্তাঘাটে বেরোনো যায় না, সবাই হাতে কারেন্ট নিয়ে ঘোরাফেরা করে, কারেন্ট নিয়ে ঘোরাফেরা করে। আরে বাবা, এদের ভাব দেখে মনে হয় যেন কারেন্ট থেকেই সব প্রশ্ন আসবে। আচ্ছা আপনারাই বলেন, আজকে ওটা কারেন্ট, পরীক্ষার আগে কিছুটা কারেন্ট? মোটেই নয়। আরে বিশেষ সংখ্যা নিয়ে একটা বেরোয়, ওই যে বিশেষ সংখ্যা, স্পেশাল বিশেষ সংখ্যা, ওই বিশেষ সংখ্যা থেকে প্রত্যেকবারই মোটামুটি 50-60টা প্রশ্ন বা 70টা প্রশ্ন হয়তো আসে। তো ওই বই যিনি পড়েন উনি মনে করেন এই সামান্য একটা 100টি বিশেষ সংখ্যা থেকে আমি এত কমন পেয়েছি, আগামীবার আমি এই 100টি বিশেষ সংখ্যার উপরে আমি হেফজ করব, হাফেজ হব, তাহলে মানে আমার পিলি হয়ে যাবে। ন, আগামীবারও এই বই থেকে ওই 60-70টা প্রশ্নই আসবে, কিন্তু 60-70 বা 80 পেলে তো আপনি পিলিতে টিকবেন না। আপনাকে পিলিতে টিকতে হলে অবশ্যই আপনাকে 100-র উপরে যেতে হবে, মোটামুটি 105-10 আপনার একটা, 110 আপনার একেবারে সেফ একটা জায়গা। তো 110 যদি আপনাকে পেতে হয়, অবশ্যই আপনাকে মূল বইগুলো পড়তে হবে, এবং বেছে বেছে মূল বইগুলোর কোন জায়গা থেকে কি পড়তে হবে সেই জিনিসগুলো করতে হবে। যেমন আপনি বাংলাদেশ অ্যাফেয়ার্স যেহেতু আমি পড়াই, বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং নৈতিকতা মূল্যবোধ এই কোর্সটা যেহেতু আমি বিশেষ করে ঢাকাতে পড়াই, ঢাকার ব্রাঞ্চগুলোতে আমি পড়াই, তো বিষয়টা হচ্ছে যে এখানে আপনি বাজারে যে কোনো গাইড দেখেন, দেখবেন যে মোটামুটি ওই বইটার সাইজ হচ্ছে মোটামুটি 500 পৃষ্ঠা, 600 পৃষ্ঠা, 700-800 পৃষ্ঠা। এই 500 পৃষ্ঠা, 600 পৃষ্ঠা, 700 পৃষ্ঠা বা 800 পৃষ্ঠার একটা গাইড বাংলাদেশ অ্যাফেয়ার্স, এটা যদি আপনার মাথার মধ্যে ঢুকাতে হয় তাহলে মোটামুটি 6 মাস সময় লাগবে। এক বাংলাদেশ অ্যাফেয়ার্স ঢুকাতেই যদি আপনার 6 মাস সময় লাগে, তো আরও সাবজেক্ট তো আছে, তাহলে আবার পিলির প্রিপারেশন নিতেই আপনার সময় লেগে যাবে 5 বছর। তো আপনার পিলির প্রিপারেশন নিতেই যদি আপনার 5 বছর চলে যায় গাইড পড়ে পড়ে, তাহলে আপনি বাকি প্রিপারেশন কখন নেবেন? তো আমরা যে কাজটা করেছি, বিশেষ করে এই বাংলাদেশ অ্যাফেয়ার্সের বিসিএস কনফিডেন্সের সিনিয়র শিক্ষক হিসেবে, এই যে লেকচার প্ল্যানটা যেভাবে আমি নির্ধারণ করেছি, মোটামুটি 15টা বা 16টা ক্লাসের মধ্যে এই যে প্রিলিমিনারিতে 30 মার্কসের যে প্রশ্নটা চলে আসে ওটা কিন্তু কভার হয়ে যায়। আমি মোটামুটি নিশ্চিত করে বলতে পারি যে আমাদের এই 15 বা 16টা ক্লাস করলে যে 30টা প্রশ্ন আসে, হুবহু বা সামান্য এদিক ওদিক চেঞ্জ করে প্রত্যেকবারই 25-26টা প্রশ্ন কিন্তু চলে আসে। তো 30টার মধ্যে যদি 25-26টা আমাদের লেকচারের মধ্যে থেকে আপনার চলে আসে, তাহলে এ নিয়ে তো আর টেনশন করার কিছু নাই। আর আমি আগেই বলেছি যে বিসিএস পরীক্ষায় সাফল্য লাভের উপায় হচ্ছে কী পড়তে হয় তার চেয়ে বেশি জানতে হয়, কী পড়া বাদ দিতে হয়। ওই বাদ দেওয়ার কাজটা কিন্তু খুব সুন্দর করে দিই। ওই যে 600 পৃষ্ঠা বা 800 পৃষ্ঠার যে বই, ওটাকে আমরা নিয়ে আসছি 15টা বা 16টা ক্লাসের মধ্যে। এবং আমাদের যে অনলাইন ব্যাচগুলো এখন চালু আছে জুম অ্যাপসের মাধ্যমে, ওখানে কিন্তু আমরা 2 ঘন্টার ক্লাসই দিচ্ছি। তো এই ব্যাপারে ভর্তি সংক্রান্ত ব্যাপারে আপনারা অবশ্যই অফিসের নাম্বারে যোগাযোগ করবেন, আমরা আরেকটু পড়া আগাই। তো সমতলের কথা বললাম, এরপর 8 নাম্বার দিয়ে লিখবেন চন্দ্রদ্বীপ। 8 নাম্বার দিয়ে লিখবেন চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপের কেউ আছেন নাকি? চন্দ্রদ্বীপ এই সামনে টান দিয়ে লিখবেন বরিশাল অঞ্চল, আর কিচ্ছু লেখা লাগবে না। মানে ওই যে বরিশাল, পটুয়াখালী আশেপাশে যে জায়গাগুলো আছে, এই সব কিছু মিলেই কি চন্দ্রদ্বীপ মানে বরিশাল অঞ্চল, এই সব কিছু মিলেই হচ্ছে কি চন্দ্রদ্বীপ বা বরিশাল অঞ্চল। লিখেছেন? এই সব কিছু মিলিয়েই চন্দ্রদ্বীপ বা বরিশাল অঞ্চল। আর খুব বেশি সময় আপনাদের রাখবো না, হয়তো বা 10-15 মিনিটের মধ্যে আমি ছেড়ে দিব, ক্লাস শেষ করব 10 বা 15 মিনিটের মধ্যে। এরপর 9 নম্বর দিয়ে লিখবেন আরাকান। 9 নম্বর দিয়ে লিখবেন আরাকান। আরাকান 9 নম্বর দিয়ে লিখবেন আরাকান। আরাকান সম্পর্কে সামনে লিখবেন, টান দিয়ে লেখেন কর্ণফুলীর দক্ষিণে, মানে কর্ণফুলী নদী, কর্ণফুলীর দক্ষিণে কক্সবাজার জেলার কিছু অংশ, মানে কক্সবাজার। কক্সবাজারের কেউ আছেন নাকি? থাকলে কমেন্টস করেন, কক্সবাজার থেকে যদি কেউ দেখে থাকেন। কর্ণফুলীর দক্ষিণে কক্সবাজার জেলার কিছু অংশ ও মিয়ানমারের অনেক অংশ নিয়ে কর্ণফুলীর দক্ষিণে
কক্সবাজার জেলার কিছু অংশ ও মিয়ানমারের অনেক অংশ নিয়ে এই জনপদটি গড়ে উঠেছিল। এই জনপদ মানে আরাকানের কথা বলছি, আরাকান জনপদ। এই জনপদটি গড়ে উঠেছিল কর্ণফুলীর দক্ষিণে কক্সবাজার জেলার কিছু অংশ ও মিয়ানমারের অনেক অংশ নিয়ে এই জনপদটি গড়ে উঠেছিল। মশিউর রহমান কমেন্টস করেছেন কক্সবাজার। আরিফ হোসেন কমেন্টস করেছেন কক্সবাজার। হ্যাঁ, কক্সবাজার থেকেও দেখতে পাচ্ছেন মশিউর রহমান এবং আরিফ হোসেন। এছাড়া আমাদের সঙ্গে আছেন মণি নওগাঁ থেকে। কে কোথা থেকে আছেন একটু বলবেন, তাদের নামগুলো একটু আমরা বলার চেষ্টা করব আর কি। আপন রয় আছেন আমাদের সঙ্গে, আপন রয়। জাকিমুল ইসলাম আছেন ঝিনাইদহ থেকে। আপনারা কোথা থেকে আছেন একটু বলবেন, কোথা থেকে দেখতে পাচ্ছেন বা আমাকে শুনতে পাচ্ছেন একটু বলবেন। সুরাইয়া লিখেছেন অনেক দিন পর আপনার ক্লাস করছি স্যার, ধন্যবাদ আপনাকে ক্লাস করার জন্য। আজমান মৃধা আছেন গোপালগঞ্জ থেকে। আপনারা কে কোথা থেকে আছেন একটু বলেন, একটু পড়ে শোনাই। আরও কিছু কমেন্টস করতে থাকেন কে কোথা থেকে, একটু পরে আরও বলছি। নিবির আহমেদ আছেন বরিশাল থেকে। টিজে রাফাত ফার্মগেট থেকে। এমডি মিঠু আছেন কোথা থেকে, যশোর থেকে। সাকলাইন মুস্তাক ঢাকা থেকে, একজন বিখ্যাত স্পিনার পাকিস্তানের সাকলাইন মুস্তাক। তো যাই হোক, একটু শুনবেন। কথা হচ্ছে এই যে আরাকান জনপদটি, এই আরাকান জনপদ সম্পর্কে আমি একটু কথা বলতে চাই। এই আরাকান জনপদটি সম্পর্কে মানে দুই একটি রেয়ার বই ছাড়া খুব বেশি কথা কোনো গাইডে ওইভাবে উল্লেখ নাই। আমি দিয়েছি একটা কথা চিন্তা করে, সেটা হচ্ছে মাঝে মধ্যে এই পরীক্ষায় প্রশ্ন আসে যে, বিশেষ করে বাংলায় প্রশ্ন আসে, বাংলা সাহিত্যে প্রশ্ন আসে যে মধ্যযুগে বাংলার বাইরে কোথায় বাংলা সাহিত্য চর্চা হয়েছিল। এই প্রশ্নটা কিন্তু বাংলা সাহিত্যে আসে। উত্তর কী হবে? আরাকান রাজসভায়, অর্থাৎ কবি আলাওল ও মর্দন এখানে বাংলা সাহিত্য চর্চা করেছিলেন। আলাওল রচনা করেছিলেন পদ্মাবতী, মর্দন সম্ভবত নাসির নামা। তো এই চিন্তা করে যদি আরাকান জনপদের কথা দিয়ে বসে, তার ফলে এখন এই আরাকান থেকে যে হারে রোহিঙ্গারা আমাদের বাংলাদেশে প্রবেশ করেছে, এইসব চিন্তা করে যদি দিয়ে বসে, এই জন্যই আমি আরাকান সম্পর্কে দিয়েছি। আরেকটি জনপদ আছে যেটা আমি ইচ্ছা করেই দিই নাই, ওটার নাম হচ্ছে রাঢ় জনপদ। ওটা আমাদের বাংলাদেশের পরীক্ষায় মানে বাংলাদেশের বিসিএস পরীক্ষাটা আসবে না, ওটা বাংলাদেশের বিষয় নয়, ওটা ভারতের বিষয়। অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গের ভাগীরথী নদীর তীরের আশেপাশের অঞ্চল নিয়ে প্রাচীন রাঢ় জনপদটি গড়ে উঠেছিল। ও আমাদের পরীক্ষায় আসবে না। আর একান্তই যদি চলে আসে আপনারা পারবেন, কী জন্য পারবেন? এই যে 9টা জনপদ আমি উল্লেখ করলাম বা লিখাইলাম এতক্ষণ, এই 9টা আপনি ভুলে যেতে পারেন, বাট রাঢ় সম্পর্কে আপনি ভুলবেন না। ওটা যে আমি লিখাই নাই এজন্যই ভুলবেন না। এরপর স্টার চিহ্ন দেন। আবার অনেকেই হয়তো মনে মনে এখন বলতেছেন তাহলে বাকিগুলো লেখাইতেন না। আসলে সেটা নয়, একটা মনে রাখা যায়। এরপর একটি স্টার চিহ্ন দিয়ে লিখবেন, আর বেশি না, আমরা মোটামুটি 10 মিনিটের মধ্যে ছেড়ে দিব। স্টার চিহ্ন দিয়ে লিখবেন এভাবে, পুণ্ড্রবঙ্গ কমা দিয়ে, পুণ্ড্রবঙ্গ হরিকেল সমতট, পুণ্ড্রবঙ্গ হরিকেল সমতট, বিক্রমপুর ও চন্দ্রদ্বীপ, পুণ্ড্রবঙ্গ হরিকেল সমতট, বিক্রমপুর ও চন্দ্রদ্বীপ। 6টা হয়েছে কিনা গুনে দেখেন। আমি আবার বলি, পুণ্ড্রবঙ্গ হরিকেল সমতট, বিক্রমপুর ও চন্দ্রদ্বীপ। এই জনপদগুলো বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে, এই জনপদগুলো বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে 1971 সালে বাংলাদেশ নামে আত্মপ্রকাশ করে। 1971 সালে বাংলাদেশ নামে আত্মপ্রকাশ করে। আমি আবার বলি, একটু মিলায় নেন। পুণ্ড্রবঙ্গ হরিকেল সমতট, বিক্রমপুর ও চন্দ্রদ্বীপ, এই জনপদগুলো বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে 1971 সালে বাংলাদেশ নামে আত্মপ্রকাশ করে। লিখেছেন
অর্থাৎ পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে কয়টি জনপদ নিয়ে বাংলাদেশ গঠিত, উত্তর কী হবে? 6টা। অনেকেই বলতে পারেন যে বরেন্দ্র কোথায় গেল? বরেন্দ্র কোথাও যায়নি, আমি বরেন্দ্রকে বাদ দিই নাই। এই যে পুণ্ডর মধ্যেই কি আছে? বরেন্দ্র আছে। পুণ্ড লিখলে আর বরেন্দ্র লেখার দরকার নেই, একই কথা। আমি বাদ দিয়েছি গৌড়কে, কারণ ম্যাক্সিমাম ইন্ডিয়ার মধ্যে পড়েছে। বাদ দিয়েছি আরাকানকে, বলতে গেলে পুরোটাই মিয়ানমারের মধ্যে পড়েছে। অর্থাৎ এই 6টি জনপদ নিয়ে বাংলাদেশ গঠিত। অনেকে আবার প্রশ্ন করেন কয়টা জনপদ ছিল মোট? এটা আসলে সঠিক কোনো ইনফরমেশন নাই। কোথাও উল্লেখ আছে 12টা, কোথাও 16টা, কোথাও 14টা, কোথাও 20টা। কয়টি জনপদ ছিল এই প্রশ্নটা করা হচ্ছে বোকামি, কারণ এখানে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ রয়েছে। বাট যদি প্রশ্ন আসে কয়টি জনপদ নিয়ে বাংলাদেশ গঠিত, এই 6টি, যে 6টি আমি উল্লেখ করলাম, এই 6টি জনপদ নিয়ে বাংলাদেশ গঠিত। এরপর আর লিখতে হবে না, একটু বলে যাই, লেখার দরকার নেই, আমি শেষ করব। সেটা হচ্ছে যে রাজা শশাঙ্ক সর্বপ্রথম এই জনপদগুলোকে একত্রিত করার উদ্যোগ নিয়েছিলেন। এরপর 1352 সালে শামসুদ্দিন ইলিয়াস শাহ আমাদের এই সমগ্র অঞ্চল, মানে এই যে জনপদগুলোর কথা বললাম 6টা, এই অংশ আর কি, এই জনপদগুলোকে 1352 সালে আপনার শামসুদ্দিন ইলিয়াস শাহ সমগ্র জনপদগুলোকে একত্রিত করে বাঙ্গালা বা বাংলা নাম দিয়েছিলেন। শামসুদ্দিন ইলিয়াস শাহ। মাঝে মধ্যেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে কে প্রথম বাংলাকে বাংলা নাম দিয়েছিলেন, উত্তর কী হবে? শামসুদ্দিন ইলিয়াস শাহ বা ইলিয়াস শাহ। এরপর সম্রাট আকবর, উনি বাংলার নামকরণ করেছিলেন সুবে বাংলা। উনি বাংলার নামকরণ করেছিলেন কি? সুবে বাংলা। সুবে মানে হচ্ছে প্রদেশ, আর সুবে বা প্রদেশের যিনি শাসনকর্তা তাদেরকে বলা হয় সুবেদার। এটা বলে রাখলাম। আর এরপর যে ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে বেঙ্গল প্রেসিডেন্সি গঠন, যেটা 1854 সালে গঠন করা হয়েছিল, বেঙ্গল প্রেসিডেন্সি। তো আলোচনা আর দীর্ঘায়িত করব না। এই আলোচনা প্রাচীন যুগের বা লেকচার 1-এর আলোচনা আরও রয়েছে। এভাবে ফেসবুক লাইভে আসলে পুরো লেকচারটা ওইভাবে দেওয়া সম্ভব নয়। তো আপনারা জানেন যে শিক্ষাঙ্গনে ছুটি, সম্ভবত এই মাসটা পুরোটাই হয়তো বা ছুটি রেখেছে। তো করোনাকালীন এই সংকটে আমি আমাদের এমডি লায়ন তাসলিমা গিয়াস এবং ডিএমডি মহোদয় জনাব জিয়াউল ইসলাম জিয়া স্যার, এনাদেরকে সাধুবাদ জানাই যে জুম অ্যাপসের মাধ্যমে, যদিও আজকে আমরা ফেসবুকের মাধ্যমে একটা ফ্রি লাইভ ক্লাস নিলাম, তো জুম অ্যাপসের মাধ্যমে ওনারা কিন্তু এই ক্লাসগুলো পরিচালনা করছেন এবং ইতিমধ্যে বেশ কয়েকটি ব্যাচ কিন্তু দাঁড়িয়ে গেছে। আজকেও ক্লাস আছে, আগামীতেও ক্লাস আছে, গত মাসেও ক্লাস নিয়েছি এখানে। তো জুম অ্যাপসের মাধ্যমে আপনারা ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে পারেন এবং ভর্তি সংক্রান্ত যাবতীয় যে বিষয়গুলো আছে সেগুলো অবশ্যই অফিসিয়াল নাম্বারগুলোতে আপনারা একটু যোগাযোগ করে নেবেন। এটা একটা বিষয় গেল, আপনারা অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নেবেন। তো ইনশাল্লাহ আপনাদের সার্বিক সাফল্য কামনা করছি। আজকে আপনাদের ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন। প্রায় 1 ঘন্টা মতো আমি এবং আপনারা দুজন একসাথেই, মানে আমি এবং আপনারা একসাথেই থাকলাম। আজকের ক্লাসটা আসলে কেমন ছিল একটু কমেন্টস করে জানাবেন। সেই সঙ্গে আমি পরামর্শ দিব যে এই সংকট কিন্তু কেটে যাবে, সংকট আজীবন থাকবে না, সংকট আজীবন থাকবে না। যদি কথার কথা আমি এরকম যদি মনে করি, যদি এটা 10 মাস যদি করোনাকালীন সংকট যদি থেকে থাকে, সৃষ্টিকর্তা যদি আমাদের ভাগ্যে লিখে রাখে, তার 8 মাস কিন্তু চলে গিয়েছে, তার 8 মাস কিন্তু আমাদের জীবন থেকে চলে গিয়েছে। অর্থাৎ কষ্টের অধিকাংশ সময় কিন্তু আমরা পার করে এসেছি। সামনে হয়তো আর সামান্য কিছু সময় আছে, সামান্য কিছু সময় আছে, এই সময়টুকু একটু ধৈর্য ধরতে হবে। আপনি এই সময়ের কারণে অধৈর্য হয়ে লেখাপড়া বাদ দিলেন, আপনি অনার্স মাস্টার্স পাস করেছেন, এই করোনার কারণে অধৈর্য হয়ে আর চাকরি বাকরি কবে হবে বলে পড়াশোনা বাদ দিয়ে আপনি অন্য কোনো কাজে, গুরুত্বহীন কাজে ব্যস্ত হয়ে গেলেন, তাহলে কিন্তু আপনার ক্যারিয়ারটা থমকে গেল। আমার কাছে প্রশ্ন হলো, আপনি অনার্স মাস্টার্স পাস করেছেন, পড়াশোনা করে যদি আপনার কোনো ক্যারিয়ারই না হলো, তাহলে লেখাপড়া করার দরকারটা কী ছিল? এই কঠিন সময়ে যার মাথা ঠান্ডা থাকবে তিনিই কিন্তু সফল হবেন। তো হুট করে যখনই এই করোনাকালীন সংকট কেটে যাবে, শিক্ষা প্রতিষ্ঠান খোলার সঙ্গে সঙ্গে কিন্তু পরীক্ষা আরম্ভ হয়ে যাবে। যারা বসে আছেন যে না করোনা কাটুক পরে পড়াশোনা করব, এরা কিন্তু ধরা খেতে পারেন। অলরেডি আপনার করোনা সংকটের কারণে 8 মাস বা 7 মাস অলরেডি চলে গেছে আপনার শিক্ষা থেকে। এরপর যদি আপনি আবার মনে করেন যে পরে আবার ধরা খাবো, বা নেক্সট পিলিতে যদি আপনি ফেল করেন, আপনি যদি সফল না হন, তাহলে কিন্তু আপনি মারাত্মক একটা ধরা খাবেন, আপনি আরও এই বছরের সঙ্গে আরও 1 বছর পিছিয়ে যাবেন। কথা হচ্ছে নিজের ভালো পাগলেও বোঝে। তো কাজেই বিষয়টা হচ্ছে আপনি কি এখন নিজের প্রিপারেশন নেবেন নাকি অন্যের ঘাড়ে চড়ে থাকবেন, সেটা আপনার ব্যাপার।
আপনি নিজের প্রিপারেশন নেবেন নাকি অন্যের ঘাড়ে বসে খাওয়ার প্ল্যান করবেন, এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। একটা জিনিস মনে রাখবেন, যে হাত দান করে এই হাত উপরে থাকে, আর যে হাত গ্রহণ করে এই হাত নিচে থাকে, আর যে হাত নিচে থাকে এই হাত আসলে স্বাধীন হাত নয়। কাজে আপনাকে যদি স্বাধীন হতে হয় অবশ্যই আপনাকে একটা ক্যারিয়ার থাকতে হবে, কিছু হওয়ার দরকার নেই। আপনি একটা প্রাইমারি স্কুলের শিক্ষক হন, এই যারা এখন প্রাইমারি স্কুলের শিক্ষক এরাও তো এখন বসে বসে এই করোনাকালীন সময়ও মোটামুটি 20,000 টাকার উপরে স্যালারি পাচ্ছে না? অবশ্যই পাচ্ছে। একটা ক্যারিয়ার একটা সমাজে একটা প্রয়োজন আছে। তো কাজেই আমি পরামর্শ দিব যে আমাদের সঙ্গে যে মানে আসতেই হবে তা নয়, বিষয়টা হলো আপনি যদি মনে করেন যে আমাদের সঙ্গে আসতে হবে তাহলে আমাদের অনলাইন প্রোগ্রাম যেটা জুম অ্যাপসের মাধ্যমে চলছে এই ব্যাচে আপনি ভর্তি হতে পারেন। এখান থেকে একদম যেভাবে আপনারা ক্লাসে অফলাইন ক্লাসগুলোতে যেভাবে সেবা পেতেন ঠিক একইভাবে এখান থেকে আপনি ক্লাসগুলো 2 ঘন্টার ক্লাসগুলো পাবেন। এবং যে লেকচার শিটগুলো এগুলো কুরিয়ারে করে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এবং এখানেই অনলাইনে পরীক্ষা নেওয়া হচ্ছে, জুম অ্যাপসের মাধ্যমে পরীক্ষা নেওয়া হচ্ছে, অনলাইনে পরীক্ষা হচ্ছে, একদম যাবতীয় সেবা আপনি ঘরে বসেই পাবেন। আমি মনে করি যে আপনি আপনার প্রিপারেশনটা এনিহাও নিয়ে রাখেন, যাতে যখনই এই করোনা সংকট কেটে যায়, পরীক্ষা যদি আপনার সংকট কাটার মোটামুটি 15-20 দিনের মধ্যেই হয়, আপনি যেন সফল হতে পারেন। বাকিটা আপনার ইচ্ছা। তো আসলে আপনাদের কেমন লাগলো সেটা আপনারাই ভালো জানেন। তো আমি আসলে আপনাদের থেকে বিদায় জানাচ্ছি। তো ভালো থাকবেন, ইনশাল্লাহ এই করোনা সংকট কেটে যাবে খুব তাড়াতাড়ি। অফলাইনে ক্লাসরুমও আপনাদের সঙ্গে দেখা হবে, এবং অনলাইনে যখন ক্লাস চালু হবে ইনশাল্লাহ আমাদের অনলাইনেও এই প্রোগ্রামটা চলবে। কারণ অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে আছেন, যেমন আমি দেখলাম যে ভোলা থেকে কেউ ক্লাস করছেন, ওই যে কুড়িগ্রাম থেকে ক্লাস করছেন, তারপরে মনে করেন আপনি হয়তো কোনো উপজেলায় অবস্থান করেন, জেলা শহরেও থাকেন না, হয়তো কোনো উপজেলায় ক্লাস করছেন বা গ্রামে থাকেন, তারা কিন্তু আমাদের এই অনলাইন প্রোগ্রামে আসতে পারেন। এবং এই অনলাইন প্রোগ্রামগুলোতে একদম সিনিয়র টিচার, মানে যারা কিনা এই ফার্মগেট বা নীলক্ষেতে ঢাকার ব্রাঞ্চগুলোতে কর্পোরেট শাখায় ক্লাস নেয়, ওই টিচারগুলোকে দিয়েই কিন্তু আপনাকে অনলাইন প্রোগ্রামে ক্লাস নেওয়ানো হচ্ছে। যেমন ঢাকার বাইরে অনেক ব্রাঞ্চ আছে যেখানে আমি গত 5 বছর ধরে আমি কনফিডেন্সে আসছি, ঢাকার বাইরের কোনো ব্রাঞ্চে আমি যাই না, এরকম ব্রাঞ্চই আছে 5 বছর আমি একবারও যাই নাই, কিন্তু আজকে হয়তো তারা আমাকে দেখতে পাচ্ছেন। এরকম অনেক টিচার আছে যারা কখনো ঢাকার বাইরে হয়তো ক্লাস নিতেই যায় না। আপনি এখান থেকে এই অনলাইনের মাধ্যমে তাদের ক্লাসগুলো একদম আপনার প্রত্যন্ত অঞ্চল থেকে আপনি এই ক্লাসগুলো করতে পারেন, যদি আপনার ওখানে ইন্টারনেট নেটওয়ার্কটা ভালো থাকে। তো কাজেই এটা একটা সুবর্ণ সুযোগ। আর করোনার সময় বাইরে ঘোরাফেরা না করে ঘরে বসে এই যে অনলাইন প্রোগ্রামগুলোতে আপনি যদি অংশগ্রহণ করতে পারেন সেটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাবো। আর সেটা সম্ভব না হলেও অ্যাটলিস্ট নিজে আপনার ঘরে নিজের পড়াশোনা চালিয়ে যান, বসে থাকবেন না। কারণ বসে থাকলে কী হয়, সব কিছু জং ধরে যায়, মরিচা ধরে যায়। আপনি যখনই গ্যাপ দিবেন, এক সপ্তাহ গ্যাপ দিলেই দেখবেন যে আপনি আগে যা পড়ছেন সব ভুলে গেছেন, আপনাকে আবার জিরো থেকে শুরু করতে হবে। এজন্য একটু করে প্রত্যেক দিন 2-4 ঘন্টা করে হলেও আপনি আপনার পড়াশোনা চালিয়ে যান, যাতে আপনি এই সংকটটা কেটে গেলেই একবারে ঝাঁপিয়ে পড়তে পারেন। তো যাই হোক, আমি আর আমার কথা দীর্ঘায়িত করছি না, ভালো থাকবেন। ইনশাল্লাহ ভবিষ্যতে আবার দেখা হবে, করোনা সংকটও কেটে যাবে। আসসালামু আলাইকুম। সবাই সবার জন্য দোয়া করবেন।